নাম্বারের ডিফারেন্সটা এক, কিন্তু উত্তর লেখার সময় আমরা ডিফারেন্স করতে পারবো না। ইতিহাসে ভূমিকা ছাড়া হঠাৎ করে আনসারের ইয়েটা লিখতে গেলে কেমন কেমন লাগে। দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ 1803 থেকে 5, যে দত্তক পুত্র অর্থাৎ ডক্ট্রিন অফ ল্যাপস। আমাদের ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করার মতো আধুনিক অস্ত্রশস্ত্র কোথায় পাবো? 1857 সালের আগে পর্যন্ত এটা আমাদের দেশে ছিল না। সবটাকে কিন্তু মুখস্থের জায়গায় নিয়ে যেও না, ক্রোনোলজিক্যালি বিষয়টাকে সাজিয়ে একটু পড়ো। নমস্কার, আপনারা শুনছেন গীতাঞ্জলি রেডিও 90.4 FM আয়োজিত আজকের অনুষ্ঠান টার্গেট উচ্চ মাধ্যমিক। টার্গেট উচ্চ মাধ্যমিকের আজকের পর্বে আমরা কথা বলবো ইতিহাস নিয়ে। আমাদের সাথে আছেন বীরভূম জেলা স্কুলের শিক্ষক সমীর কুমার মণ্ডল স্যার। স্যার নমস্কার। নমস্কার। কেমন আছেন স্যার? ঠিকই আছে, যা ঠান্ডা পড়েছে। স্যার ঠান্ডাও পড়েছে, তার সাথে সাথে হাতে আর সময় নেই। হাতে আর সময় নেই। সামনেই 4th সেমিস্টার। প্রায় আর 1 মাস থেকে 2-3 দিন হয়তো বেশি আছে। হ্যাঁ স্যার, এখন লাস্ট মিনিট প্রিপারেশন নিয়ে বিভিন্ন ধরনের টিপস যেমন আপনার থেকে জানবো, সাজেশনও আমরা জানবো। তো প্রথমেই জানবো স্যার, নাম্বার ডিভিশনটা কীরকম আছে? আচ্ছা, এখন তো সব সেমিস্টার সিস্টেম হয়ে গেছে। এবছরই হচ্ছে ফার্স্ট ব্যাচ যারা এইচএস দেবে 4টে সেমিস্টারকে নিয়ে, অর্থাৎ এটা হচ্ছে 4th সেমিস্টারে তাদের লাস্ট হয়ে যাবে এইচএস। তো সেকেন্ড সেমিস্টার আর সেকেন্ড বলছি, থার্ড এবং ফোর্থ, এই দুটো নিয়ে হয়েছে 12। তো থার্ড তো অলরেডি হয়ে গেছে, সেটা এমসিকিউ পার্ট ছিল, এবং সেটাতে আশা রাখি ইতিহাসের যা প্রশ্ন ছিল তাতে করে সবাই 35-এর ওপরেই রাখবে। এবার যেটা আসছে 4th সেমিস্টার যেটা রয়েছে, এটা তো 40 মার্কস। আগেরটাও ছিল 40 মার্কস, এটাও 40 মার্কস, আর 20 মার্কস তো এখন প্রজেক্ট নিয়ে ইয়ে করা হয়। তাহলে এই 40 মার্কসের মার্কস ডিভিশনটা খুবই ইজি, এখানে কোনো জটিলতা কিছু নেই। 3 নাম্বারের 4টে কোশ্চেন আসে, 4 নাম্বারের কোশ্চেন আসে 5টা, আর 8 নাম্বারের 1টা। তো এই চতুর্থ সেমিস্টারে ওদের চ্যাপ্টার রাখা হয়েছে 4টে। যেমন ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে রেবেল অ্যান্ড রাজ, অর্থাৎ এখানে শুরু করা হচ্ছে 1857 সালের বিদ্রোহ এবং তারপরে যেসব পরিবর্তনগুলো হয়েছে সেই সমস্ত বিষয়টা। এখান থেকে আসবে একটা 3 আসবে, একটা 4 আসবে, অর্থাৎ হচ্ছে টোটাল 7 মার্কস। এবার সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে সেটা নাম হচ্ছে ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম, অর্থাৎ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। এই চ্যাপ্টারটাই হচ্ছে মূল চ্যাপ্টার। এখানে আসবে 19 নাম্বারের একটা, মানে 19 নাম্বার টোটাল আসবে। এখানে আসছে একটা 3, দুটো 4 এবং একটা 8। একটাই 8 করতে হবে, সেটা এই চ্যাপ্টার থেকে। আর পরের যেটা আসছে সেটা হচ্ছে ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিয়ান প্ল্যানিং, 5 ইয়ার্স প্ল্যানিং বা ইকোনমিক প্ল্যানিং। এইটা ইয়ে থেকে আসবে একটা 3, একটা 4। আর যেটা লাস্ট চ্যাপ্টার আছে সেটা ইন্দো পাক ওয়ার, অর্থাৎ 1971-এ বাংলাদেশের জন্ম দিতে গিয়ে যে ইন্ডিয়া যে পাকিস্তানের সঙ্গে বা পাকিস্তান যে ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লো, সেইটা নিয়ে লাস্ট চ্যাপ্টারটা। এটাও আসবে 7, একটা 3, একটা 4।
তাহলে আমাদের প্রতিটা চ্যাপ্টার থেকে 3 আসছে একটা করে, আর 4 নাম্বার আসছে প্রথম চ্যাপ্টারটা থেকে। যদিও এখানে আবার সেমিস্টার ওয়াইজ, তো এখানে 3 নাম্বার চ্যাপ্টার দিয়ে এই সেমিস্টারটা শুরু হচ্ছে, 3, 4, 5, 6, তাই 3 বলাই ভালো। তাহলে 3 নাম্বার চ্যাপ্টারে একটা 4 আসবে, 4 নাম্বার চ্যাপ্টারে দুটো 4 আসবে, 5 নাম্বারে একটা 4, আবার 6 নাম্বারে একটা 4, আর একটাই মাত্র 8 নাম্বারের কোশ্চেন আসবে, সেটা আসছে 4 নাম্বার অধ্যায়, অর্থাৎ যেটাকে আমরা বললাম ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম। এই হচ্ছে এদের নাম্বার ডিভিশন। এবার কোশ্চেন ফ্রেমিংটা কীরকম হবে? কোশ্চেন ফ্রেমিংটা বলা হচ্ছে, অনেকেই এটাকে 2x বলছেন, আবার আমি যেটা মনে করি 2x যেমন বলা যায় তেমনি 1/1ও বলা যায় আর কি, যে একটার সাথে একটা অল্টার। যেমন বললাম যে 4টে 3 নাম্বারের আসবে, এখানে 1, 2, 3, 4 চারটেই কোশ্চেন থাকবে, কিন্তু প্রতিটা কোশ্চেনে একটা করে অর থাকবে। যেমন প্রথমের কোশ্চেনটা যদি কিছু একটা হয় যে কুইন্স প্রোক্লেমেশন, বা যেটা মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে লেখো, এটার এই অরটা আসবে এই চ্যাপ্টার থেকেই আসবে। সেক্ষেত্রে হয়তো বলে দিল যে 1857 সালের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল, লেখো। তার মানেটা কি দাঁড়ালো, যে এই চ্যাপ্টার থেকেই আমাকে এমনভাবে প্রিপেয়ার্ড হতে হবে যে দুটো কোশ্চেনের একটা কোশ্চেন আমাকে করতেই হবে। এটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটু চাপ হয়ে যায়। যদি আমাকে বলে দিত যে 4টে কোশ্চেন করতে হবে, 8টা কোশ্চেন দিয়ে দিলাম, সেক্ষেত্রে আমি প্রচুর বাছাই করার সুযোগ পেতাম। এক্ষেত্রে কিন্তু সেটা থাকবে না। এটা প্রতিটা চ্যাপ্টারেই তোমাকে দুটো প্রশ্ন দেওয়া হবে, তার মধ্যে একটা করতে হবে। যাই হোক, এমন কিছু সমস্যা নয়, যেহেতু টোটাল ব্যাপারটাই তো ইন্ডিয়ান হিস্ট্রির উপরে আছে, আর একটু ইতিহাস মনস্ক হলেই এগুলো লেখা যায় আর কি। এবার 2 নাম্বার চ্যাপ্টার যেটা আছে সেটাতেও ঠিক একই রকমভাবে, মানে 2 নাম্বার বলছি না, যেটা 4-এর মার্কস, যেখানে 5টা কোশ্চেন করতে হবে, সেখানেও কিন্তু ওইভাবেই একটা কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেন অর, এইভাবে 5টা কোশ্চেন আর 5টা অর থাকবে। আর 8 নাম্বারের ক্ষেত্রে মাধ্যমিকে এটা খুব সুবিধা হয়, 8 নাম্বারের ক্ষেত্রে 3টে কোশ্চেন দেওয়া থাকে, একটা করলেই হয়। এক্ষেত্রে কিন্তু তা দেবে না, 1:1, মানে একটার সাথে একটা অর। তাই 8 মার্কসের কোশ্চেনটা একটু ভালোভাবে প্রিপারেশন না নিলে, হয়তো ভালোভাবে বলতে আমি বলতে চাইছি নাম্বার অফ কোশ্চেন্স একটু বেশি যদি না নেওয়া হয়, প্রিপেয়ার্ড না হওয়া হয়, তাহলে হয়তো একটু চাপে পড়ে যাবে ছাত্ররা। যাই হোক, যেসব কোশ্চেনগুলোর কথা আমি বলবো এখানে, সেই সব কোশ্চেনগুলো করলেই ওরা সুন্দরভাবে এক্সাম কমপ্লিট করতে পারবে, এ নিয়ে চাপ হওয়ার কথা নয়। আর সবচেয়ে যেটা কথাটা বললাম, যে যেহেতু আমরা ইন্ডিয়ান, হিস্ট্রিটাও ইন্ডিয়ার হিস্ট্রি, তাই একটু আধটু যদি খামতি থেকেও থাকে, সেগুলো নিজে থেকেই মেকআপ দেওয়া যায়। স্যার, এবার আসি রিবেল অ্যান্ড রাজ। প্রথম যে অধ্যায়টা আমাদের এই পরীক্ষার জন্য পড়তে হবে, সেখান থেকে আমাদের একটা 3 নাম্বার আর 4 নাম্বারের প্রশ্ন আসছে। কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ? 3 আর 4 উত্তর লেখার প্যাটার্ন কীরকম হতে পারে, মানে প্রায় একই দিকেই যাবে? হ্যাঁ, 3 আর 4 এই ডিফারেন্স খুব ভালো বলেছো, যে এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার, নাম্বারের ডিফারেন্সটা এক, কিন্তু উত্তর লেখার সময় আমরা ডিফারেন্স করতে পারবো না। কারণ কেমন প্রশ্ন চাইবে, আমার উত্তরটা লিখতে গিয়ে সেটার ভলিউম 4-এর মতো হতেই পারে, আবার 4 নাম্বারের একটা মার্কস কোশ্চেন, সেটার ভলিউম হয়তো ছোট হয়ে 3 নাম্বারের মতো হয়ে যেতে পারে। তাই ওইটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার একটা কমপ্লিট অ্যান্সার, একটা সুন্দর উত্তর আমাকে লিখতে হবে, যেখানে শিক্ষক মহাশয় যিনি পরীক্ষক থাকবেন, তিনি 3-এ 3, 4-এ 4
দিতে বাধ্য হবেন, এমনভাবে আমি ওটাকে লিখব। যাই হোক, সেই জায়গাটা নিয়েই আমি বলছি। এখানে যে জায়গাগুলো রয়েছে সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে 1857 সালের বিদ্রোহের কারণ। এবার এই কারণগুলো যে কোনো একটা কারণকে বেছে নিয়ে 3 নাম্বার দিয়ে দিতে পারে, আবার 4 নাম্বারও দিয়ে দিতে পারে। তাই আমরা এমনভাবে এটাকে প্রিপেয়ার করব যে 3 এবং 4 বলো ব্যাপারটা নয়, আমি যেভাবেই আসুক না কেন কোশ্চেনটার উত্তর করব। এক্ষেত্রে প্রথমে 1857 সালের বিদ্রোহের কারণগুলো যখন আমরা আলোচনা করব, কোশ্চেন তো থাকবে একটা, হয়তো দেখা গেল রাজনৈতিক কারণ দিয়ে দিল যে 1857 সালের বিদ্রোহের রাজনৈতিক কারণ কি ছিল। তো আমি যেটা মনে করি যে 1857 সালের বিদ্রোহ থেকে যে প্রশ্নই দিক না কেন, প্রথমে তার একটা ভূমিকা থাকবে। ইতিহাসে ভূমিকা ছাড়া হঠাৎ করে আনসারের ইয়েটা লিখতে গেলে কেমন কেমন লাগে, খালি খালি লাগে। তো সেই লেখাটা আমরা ঠিক পছন্দ করি না, একটা ভূমিকা থাকবে। ভূমিকাটা এখানে কি হতে পারে সেটা আমরা বলতে পারি যে 1757 সালে পলাশির যুদ্ধের পর থেকে প্রায় 100 বৎসরে নানান অসন্তোষ ও বিক্ষোভের চরম বহিঃপ্রকাশ হলো 1857 সালের বিদ্রোহ। এগুলোর জন্য কোনো মুখস্থের দরকার নেই। আমি কি বললাম এখানে এখানে বললাম যে 1757 সালে ইংরেজরা এসেছিল, পলাশির যুদ্ধ হয়েছিল, আর 1857 সালে আমাকে লিখতে বলেছে। তাহলে 100 বছর, 100 বছরে ভারতীয়দের নানান অসন্তোষ ছিল। সেই অসন্তোষগুলোকে আমি সামনে রেখে ভূমিকাটা করে দিলাম। এবারে আমি চলে আসব যে এই বিদ্রোহের রাজনৈতিক প্রেক্ষাপট কী ছিল বা রাজনৈতিক কারণ কী ছিল। রাজনৈতিক কারণ মানে এটা কিন্তু হঠাৎ করে নয়। এই যে 100 বছর আমি ভূমিকাতে বলেছি, সেই 100 বছরের কাহিনী এর মধ্যে রয়েছে। প্রথম জায়গাটা কি না, প্রথম জায়গাটা হচ্ছে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার যেভাবে তারা করেছে, ব্রিটিশ শাসককুল, ঔপনিবেশিক শাসক, সেই জায়গাটা থেকেই আমাদের ভারতীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এই যে ব্রিটিশ প্যারামাউন্টসি, সেটা একটা ব্যাপার। এই প্যারামাউন্টসি গঠন করতে গিয়ে লর্ড ওয়েলেসলি, একজন বিখ্যাত সাম্রাজ্যবাদী শাসক, তিনি একটা এত সুন্দর অফার নিয়ে এলেন যেন মনে হবে অফার, কিন্তু সেটা গ্রহণ করা মানে বিপদকে ডেকে আনা, আবার গ্রহণ না করলেও উপায় নেই। দ্যাট ইজ সাবসিডিয়ারি অ্যালায়েন্স, অর্থাৎ অধীনতামূলক মিত্রতা নীতি, যেখানে 1798 সালে তিনি ঘোষণা করলেন যে যেসব ক্ষুদ্র ছোট ছোট দেশীয় রাজ্যগুলো রয়েছে তোমরা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভুগো, তাই সে নিরাপত্তা বিধান করব আমরা, অর্থাৎ ব্রিটিশরা, তোমরা জাস্ট একটু সই করে দাও। যেমন ওই বিভিন্ন সব অফার দেয় না, দিয়ে স্টার মার্কস দিয়ে বলা থাকে যে শর্তাবলী প্রযোজ্য, ঠিক সেরকম। এবারে যারা অতটা বুঝলো না বা বুঝেও উপায় ছিল না, তারা সাইন করলো। সাইন করার সঙ্গে সঙ্গে তারা কি হয়ে গেল, তাদের পুরোপুরি অধিকারটা ইংরেজদের হাতে চলে গেল। অর্থাৎ তার নিরাপত্তা বিধান করবে ইংরেজরা, তাহলে তার সেনাবাহিনী রাখতে হবে। সেনাবাহিনী কার পয়সায় পুষবে? ব্রিটিশ, সেই দেশীয় রাজ্যের পয়সায়। তার মানে আমি ব্রিটিশ সরকার আর তুমি হচ্ছে কোনো একটা দেশীয় রাজ্য, তুমি সাইন করলে আমার সেনাবাহিনী তোমার খরচায় আমি পুষে নিলাম। এবার যখন আমার সঙ্গে তোমার বিরোধ বাঁধবে, তখন আমার সেনাবাহিনীটা কার হয়ে কাজ করবে? আমার হয়ে করবে, ব্রিটিশের হয়ে করবে। খুব সুন্দর একটা বিষয়। এইভাবে, এবং তুমি অন্য কোনো দেশীয় বা বিদেশি কারোর সঙ্গে অ্যালায়েন্স করতে পারবে না, চুক্তিবদ্ধ হতে পারবে না, যে চুক্তিবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে লড়বে, ইংরেজদের বিরুদ্ধে লড়বে, তার কোনো উপায় থাকবে না। এইভাবে আলটিমেটলি দেখা গেল তারা ইংরেজদের কবলিত হয়ে গেল। এটা একটা দিক গেল। দ্বিতীয় দিক আরও মারাত্মক, সেটা হচ্ছে যে পরবর্তী আর একজন বিখ্যাত সাম্রাজ্যবাদী শাসক লর্ড ডালহৌসি 1848 সালে
সে এসে একটা ওই রকমই একটা নীতি ঘোষণা করে দিল যে যদি কোনো দেশীয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে সে দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না, অথবা দত্তক পুত্র যদি বা গ্রহণ করে সেক্ষেত্রে তাকে সাম্রাজ্যের বা রাজ্যের উত্তরাধিকার মনোনীত করা যাবে না। সেই রাজ্যটি, সেই দেশীয় রাজ্যটি সরাসরি ব্রিটিশদের সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে। কি অদ্ভুত নিয়ম একটা তৈরি করে দিল। এবার দেখা যাচ্ছে অনেকেরই তো পুত্র সন্তান থাকে না, অনেকেরই দুর্ঘটনায় পুত্র সন্তান মারা যেতে পারে। তাহলে কি হবে? সে দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না, এবং দত্তক পুত্র গ্রহণ করতে পারলেও তাকে রাজ্যের উত্তরাধিকার মনোনীত করতে পারবে না, রাজ্যটা সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে। তাহলে এই যে দুটো, অর্থাৎ অধীনতামূলক মিত্রতা নীতি এবং সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস, তাহলে অধীনতামূলক মিত্রতা নীতিতে প্রথমেই মানে এটা যেন সেই অফারটার জন্য ওয়েট করেছিল হায়দ্রাবাদের নিজাম। 1798 সালের সঙ্গে সঙ্গে সে ওটাকে সাইন করলো। তার পরবর্তীকালে আরও অন্যান্য যেসব দেশীয় রাজ্যগুলো তারা সাইন করতে চায়নি অথবা করতে চেয়েছে, যাই হোক, মারাঠারা দ্বিতীয় বাজিরাও, এই দ্বিতীয় বাজিরাও সে দেখছে যে অন্যান্য মারাঠা নায়করা তাকে মাঝে মাঝেই বিপদে ফেলছে, যুদ্ধ হতে পারে, নিজের নিরাপত্তাহীনতায় ভুগছে, তাই সেও সাইন করলো। এই যাই সাইন করে নিল, তাই ও বুঝতে পেরেছে যে আমি ওদের অধীনস্থ হয়ে গেলাম। এর বিরুদ্ধাচরণ করতে গিয়েই দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ 1803 থেকে 5, এবং আলটিমেটলি মারাঠারা সাইজ হয়ে গেল ইংরেজদের। আবার ডক্ট্রিন অফ ল্যাপস যেটা বললাম, সত্যবিলোপ নীতি, এখানে প্রথম প্রয়োগ করা হলো মহারাষ্ট্রের সাতারায়। পরবর্তীকালে তোমরা জানো যে নানা সাহেব, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, এরা প্রত্যেকেই তাদের জমিদারি হারিয়েছিল এই ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতিতে। তাহলে তাদের মধ্যে একটা চরম অসন্তোষ ছিল। সেই অসন্তোষগুলো কিসে প্রকাশ পাবে? রেভেল, বিদ্রোহ, এছাড়া তো তাদের কোনো উপায় নেই। তাহলে এই যে রাজনৈতিক কারণ, এটা আমি তোমাদেরকে ডিসকাস করে শোনাচ্ছি বা তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, কিন্তু মূল দুটো জায়গা আমরা যদি লিখি যে তাদের অধীনতামূলক মিত্রতা নীতি এবং সত্যবিলোপ নীতি এবং আরও অন্যান্য বিভিন্ন নীতির দ্বারা, কিন্তু এই অধীনতামূলক মিত্রতা নীতিটা একটু ডিসকাস করতে হবে, আর সত্যবিলোপ নীতিটা একটু ডিসকাস করতে হবে। তারপরে আবার একটা অন্যান্য বলে পয়েন্ট দিয়ে আমরা উত্তরটা করে ফেলব। হ্যাঁ, এখানে যেমন এই চ্যাপ্টারটা তো বেশ একটা ঘটনাকে নিয়ে হলেও এটার যেমন কারণ রয়েছে, আমি কারণ নিয়ে হয়তো অনেকগুলো বললাম, যেমন রাজনৈতিক কারণ আছে, সামাজিক কারণ আছে, ধর্মীয় কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে, প্রত্যক্ষ কারণ আছে। প্রত্যক্ষ কারণটা খুব ইম্পর্ট্যান্ট। এটা ওই নূতন একটা রাইফেল তারা এনেছিল, এনফিল্ড রাইফেল। সেই রাইফেলের ব্যবহারকে কেন্দ্র করে ভারতীয় সেনাবাহিনীদের একটা অসন্তোষ দেখা দেয়, অর্থাৎ এর ক্ষেত্রে একটা গুজবও রটে যায়। গুজবেই বলবো, কারণ এটা সত্যতা তেমনভাবে যাচাই করা যায়নি। গুজবটা কীরকম না, ভারতের যেসব সেনাবাহিনীরা ব্রিটিশদের ইয়েতে ছিল, তারা অনেকেই হিন্দু, আবার তারা অনেকেই মুসলিম ছিল। তো একটা গুজব রটে যায় যে এই এনফিল্ড রাইফেলে যে টোটাটা, গুলিটা ব্যবহার করার আগে একটা মোড়কে সেটা রাখা থাকে। সেই মোড়কটা আবার ছুরি বা কাঁচি তাদেরকে দেওয়া হয় না যে সেটা দিয়ে কেটে নেবে, তাদেরকে দাঁতে কেটে ভরতে হতো। দাঁতে, যেমন আমরা প্যাকেট কাটি না অনেক সময়, হয়তো নখ দিয়ে পারলাম না, তখন কিছু হাতের কাছে পাচ্ছি না, তখন দাঁত দিয়ে কেটে দিলাম। তো ওদেরকে বাধ্য করা হতো দাঁত দিয়ে কাটতে। এবারে সেটাই গুজব রটে যে ওই মোড়কটা নাকি গরু এবং শূকরের চর্বি দ্বারা নির্মিত। গরুর চর্বি, হিন্দু সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি হলো যে আমার ধর্মনাশের একটা ইয়ে করছে, ওরা চেষ্টা করছে। আবার নিষিদ্ধ শূকরের চর্বি, সেটা মুসলিম যে সেনাবাহিনী রয়েছে তাদের মধ্যে মনে হচ্ছে যেন আমাদের ধর্মকে নাশ করার একটা অপচেষ্টা। এই যে
গুজবটা সেনাবাহিনীর মধ্যে রটে গেল, সঙ্গে সঙ্গে তারা কি করলো, এর বিরুদ্ধাচরণ করার চেষ্টা করলো। আমাদের বহরমপুরে প্রথম, তারপর ব্যারাকপুর, তারপর ভেলোর, বিভিন্ন সেনা ছাউনিতে এই ঘটনাটা দেখা গেল। তোমরা নাম শুনেছ যে মঙ্গল পাণ্ডে, ঈশ্বর পাণ্ডে, তারা ব্যারাকপুর সেনা ছাউনিতে বিদ্রোহটা করেছিল। যদিও পরবর্তীকালে এই যে বিদ্রোহটা, এটা সংগঠিতভাবে বিদ্রোহটা সংঘটিত হয় 1857 সালের 10ই মে মিরাট সেনা ছাউনিতে। যাই হোক, তাহলে এই যে প্রত্যক্ষ কারণ, এই প্রত্যক্ষ কারণটা আমরা এইভাবে বলতে পারি। আরেকটা খুব ভালো জায়গা আছে এখানে, এই কোশ্চেনটাও মাঝে মাঝে দিয়ে দেয়, যে ছেলেটার ইতিহাস মনস্কতা বা ইতিহাস কতখানি পড়েছে সেটাকে দেখার জন্য। সেটা হচ্ছে যে 1857 সালের বিদ্রোহে হিন্দু মুসলিম সমঝোতা কতটা কার্যকর ছিল, এটা 3 নম্বরে দিতেই পারে। সেক্ষেত্রে খুব সুন্দর কোশ্চেনটা, কিছু মুখস্থ করার বা এটা কোনো ইয়ের নয়, এটা জাস্ট একটু বুঝে নেওয়ার। কোশ্চেনটা কীরকম, তাহলে এখানটাকে আমরা একটু তুলে ধরতে পারি, যে এই যেটা একটু আগে বললাম প্রত্যক্ষ কারণটা, এখানে আমরা দেখতে পাচ্ছি হিন্দু মুসলিম সৈন্য যারা, তারা একত্রে যুদ্ধটা করতে যাচ্ছে, তাহলে এটা একটা সমঝোতা। আবার একটা সমঝোতা হচ্ছে যে আলটিমেটলি বিদ্রোহটাতে দেখা যাচ্ছে যারা বিদ্রোহী তারা শাহেনশাহ ই হিন্দ বলে একজনকে সামনে দাঁড় করাচ্ছে, অর্থাৎ ইনিই আমাদের হিন্দুস্তানের সম্রাট। তিনি কে? তিনি হচ্ছেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, দিল্লির সম্রাট, মুঘল সম্রাট, শেষ মুঘল সম্রাট। তাহলে এখানে আমার রানী লক্ষ্মীবাইও আছেন, নানা সাহেবও আছেন, এনারা হিন্দু, তাতিয়া তোপে হিন্দু, আরও অন্যান্য ছোট ছোট রাজ্য রয়েছে, তারা সকলেই হিন্দু। তারা সামনে দাঁড় করাচ্ছে কাকে? একজন মুসলিম সম্রাটকে। এর মধ্য দিয়ে তারা ব্রিটিশদেরকে বোঝাতে চেয়েছে যে আমাদের এক জাতি এক স্বার্থ, অর্থাৎ যে জাতীয়তাবাদটা এতদিন পর্যন্ত আমাদের সংগঠিত রূপ পায়নি, সেই জাতীয়তাবাদ আমরা আজকে সংগঠিত রূপ দিতে পারছি। খুব সুন্দর, এটা কিন্তু ইতিহাস মনস্ক একটু হতে হবে। আর এখানে অনেক সময় পড়ে যে বিভিন্ন নেতৃত্ব, যে কোথায় কেমন কারা নেতৃত্ব দান করেছিল, সেক্ষেত্রে আমরা দিল্লি থেকে শুরু করতে পারি। দিল্লিতে যেমন বাহাদুর শাহ জাফর এবং তার গোলন্দাজ বাহিনীর প্রধান ওয়াক্ত খাঁ। তারপর আমরা কানপুর আসতে পারি, কানপুরে নানা সাহেব অর্থাৎ দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র। দেখো এবার তাহলে ওইখানেই তোমাদের মিলে যাচ্ছে যে দত্তক পুত্র অর্থাৎ ডক্ট্রিন অফ ল্যাপস, সে দেশের ইয়ে পাচ্ছে না। তারপরে রানী লক্ষ্মীবাই হচ্ছেন কোথায়? ইয়েতে, ঝাঁসিতে। আবার কানপুরে যেমন বললাম নানা সাহেবের আবার মন্ত্রী বা সেনাপতি হচ্ছেন তাঁতিয়া তোপে। একইভাবে বিহারে জগদীশপুরের জমিদার কুনওয়ার সিং, অমর সিং তার ভাই। আসামে মনিরাম দেওয়ান, রহিলখণ্ডে রহিলানা খান বাহাদুর খান। এইভাবে আমাদের ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় বললে ভুল হবে, যাই হোক সেটা আমি পরের প্রশ্নে আসছি, মানে খুব এদিক ওদিক করে প্রশ্ন করা যায় আর কি। তো এটা আমরা যদি দেখি তাহলে আমি একটু এবার পরের প্রশ্নটার দিকে আসছি। অনেক সময় একটা প্রশ্ন পড়ে যে 1857 সালের বিদ্রোহ কি সর্বভারতীয় ছিল? তা বিচার করো। আমি যে নেতৃত্বের জায়গাগুলো বললাম এইগুলো তুলে ধরলেই হবে, দিয়ে বলতে হবে যে এরা ছিল সকলেই উত্তর ভারতের। দক্ষিণ ভারত পুরোপুরি এই বিদ্রোহ থেকে মুক্ত ছিল, এবং পাঞ্জাব শিখ, যারা পাঞ্জাবের শিখরা, তারা এই বিদ্রোহে যোগদান করেনি, বরং ব্রিটিশদের হয়ে কাজ করেছিল। আমাদের গোর্খা সেনা যারা, অর্থাৎ নর্থ ইস্টের দিকে যে ইয়েগুলো, তারা সিপাহীদের বিরুদ্ধে অর্থাৎ ইংরেজদের সিপাহী হিসেবে কাজ করেছিল। আমাদের বাংলার বর্ধমানের জমিদার তিনিও তাই। এবং একটা ইয়েই আসে যে আমাদের বাংলার বুদ্ধিজীবী সম্প্রদায়, তারা 1857 সালের বিদ্রোহে বিদ্রোহীদেরকে সমর্থন করেনি,
বরং সমর্থন করেছিল ইংরেজদেরকে। তাহলে এটা আমরা আঞ্চলিকতা দোষে দুষ্ট বা সর্বভারতীয় ব্যাপী যে হয়নি সেটা প্রমাণ করতে পারছি। এরকমভাবে এক একটা চ্যাপ্টার তোমাদেরকে পরপর পড়তে হবে। এবারে যেটা আসছে সেটা হচ্ছে যে যদি আমি যাই যে বিদ্রোহ তো হয়ে গেল, বিদ্রোহ কিন্তু ব্যর্থ হলো। কেন ব্যর্থ হলো? ইতিহাসে কিছু জিনিস আছে যেগুলো একটু লজিক্যাল হলেই করা যায়। কেন ব্যর্থ হলো? একটা একবারে সাধারণ মানের ছাত্র সে বলতে পারবে যে আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব ছিল। আমাদের ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করার মতো আধুনিক অস্ত্রশস্ত্র কোথায় পাবো? আমরা তো তাদের উপনিবেশ। তাহলে সেক্ষেত্রে আমরা ব্যর্থ হতেই পারি। আঞ্চলিকতা দোষে দুষ্ট ছিল। বিদ্রোহীরা কি চায়, অর্থাৎ জাতীয় লক্ষ্যের অভাব ছিল। এইভাবে আমরা 4-5টা কারণ সুন্দর বের করে আনতে পারি। তারপরে যদি আমরা যাই যে ঠিক আছে বিদ্রোহ হয়ে গেল, বিদ্রোহ ব্যর্থ হলো, কারণ আমরা জানলাম বিদ্রোহটা কি জাতীয় বিদ্রোহ ছিল, অর্থাৎ বিদ্রোহের প্রকৃতিটা কি ছিল। বিদ্রোহের প্রকৃতি নিয়ে ওরা যারা আজকের দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তারা অলরেডি ক্লাস 10 পাস করে এসেছো। ক্লাস 10-এ এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, সেই জায়গা থেকেই তোমরা ওটা প্রিপারেশান নিয়ে নেবে। তারপরে আফটার এফেক্ট কি হচ্ছে না, বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 আসছে। সেখানে ব্রিটিশ শাসনের ক্ষেত্রে কিছু প্রশাসনিক সংস্কার করা হচ্ছে। যেমন প্রথমে বলা হলো যে এই বিদ্রোহের পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে দেওয়া হলো 1858 সালের 2রা আগস্ট। এটা প্রমাণ করানোর চেষ্টা হলো, এটা একটা কোশ্চেন হয় যে কেন তারা প্রশাসনিক সংস্কারের দিকে এলো, অর্থাৎ ভারতীয়দেরকে আশ্বস্ত করার জন্য। ওরা বোঝাতে চাইল যে 1857 সালের বিদ্রোহটা হয়েছিল একটা কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ, ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ নয়। ওটা জাস্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু কর্ম দোষে এই বিদ্রোহটা হয়েছিল। গোটা ব্রিটিশ জাতিকে তারা ইয়ে করে না। তাই এখন থেকে কুইন্স প্রোক্লেমেশন, অর্থাৎ মহারানী ভিক্টোরিয়া বলল যে আমি নিজে শাসনভার গ্রহণ করছি, আমি ভারতবর্ষ শাসন করব। তাহলে কি রানী এসে এখানে বসবেন? তাহলে ওখানকার দেশ কে চালাবেন? না, তিনি বললেন যে আমার একজন প্রতিনিধি পাঠাবো, তিনি হবেন রাজ প্রতিনিধি বা গভর্নর জেনারেল ভাইসরয়। এই ভাইসরয় কথাটা চলে এলো এখানে। তারপরে এবার কুইন্স প্রোক্লামেশন 1858 সালের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়া তার একটা বিখ্যাত প্রোক্লেম করলেন, ঘোষণা করলেন। সে কুইন্স প্রোক্লামেশনটা 4 নম্বরে আসতে পারে এবং খুব ইম্পর্ট্যান্ট এটা বেশ। এবছরের জন্য। এরপরে খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 19 নাম্বার আসছে এখান থেকে, হ্যাঁ, ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম। এখানে আমরা 3-4 এতক্ষণ পাচ্ছিলাম, এবার একটা 8 নাম্বারের প্রশ্নও আছে এবং যেটা অ্যাটেম্প করতেই হবে, না হলে 8 নাম্বারটা হাতছাড়া হয়ে যাবে। এই 8 নাম্বারটা লেখার কাঠামো কীরকম হবে, কোন ধরনের প্রশ্ন এটার সাজেশনের দিকে যেতে পারে? এই চ্যাপ্টারটা সত্যিই ভাইটাল চ্যাপ্টার, কারণ অর্ধেকের কাছাকাছি, 40-এর মধ্যে 19, আর চ্যাপ্টারটাও সেরকম ভলিউমের চ্যাপ্টার। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির সবটাই তোমাদের এই সেমিস্টার 4-তে রয়েছে। এক্ষেত্রে যেটা করা হচ্ছে, এটাকে আমরা বিভিন্ন বইতে তোমরা দেখবে যে পাঠ পাঠ করে উপ অধ্যায় করা আছে। হ্যাঁ, ঠিকই আছে, বিভিন্ন দিক নিয়ে সেটাকে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা দেখাচ্ছি যে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, অর্থাৎ এক জাতি এক স্বার্থ। জাতীয়তাবাদ তোমরা জানো বোধহয় সংজ্ঞায়িত, তবু আমি করে দিচ্ছি যে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমাজ যখন তার অতীত, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা সম্পর্কে গর্ববোধ করে, তখন তাদের মধ্যে যে রাজনৈতিক দর্শনটার আবির্ভাব হয় সেটাকেই বলা হয় জাতীয়তাবাদ। অর্থাৎ 1857 সালের আগে পর্যন্ত এটা আমাদের দেশে ছিল না। 1857 সাল বিদ্রোহ তোমাদেরকে ডিটেলসে বললাম, সেখানে দেখলে যে কিভাবে এক জাতি এক প্রাণের দিকে আমরা এগোচ্ছি, সেখান থেকেই আমাদের জাতীয়তাবাদের জন্ম। এই জন্য হায়ার হিস্ট্রিতে তোমরা গিয়ে যদি কেউ
পড়ো তখন দেখবে যে এটাকে ন্যাশনাল মুভমেন্ট বলা হচ্ছে, জাতীয় আন্দোলন। যাই হোক, আমরা জাতীয়তাবাদ পেলাম এবং জাতীয় প্রতিষ্ঠান পেলাম 1885 সালের 28 থেকে 30 ডিসেম্বর, জাতীয় কংগ্রেস। এটাকেই বলা হচ্ছে আমাদের জাতীয়তাবাদ সংগঠিত রূপ ধারণ করলো। তাহলে এক্ষেত্রে এই যে 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস গড়ে উঠলো, এই গঠনের পটভূমি রয়েছে। এটা অনেক সময় 8 নাম্বার দিয়ে দিতে পারে, আবার 8 নাম্বার না দিলেও এখান থেকে 3, 4 অনেকগুলো প্রশ্ন হয়। তো আমরা ওইভাবে সেপারেট করে আলোচনা করব না বা পড়ব না। আমরা 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের পটভূমিটা আলোচনা করলেই ওখানটা আমাদের পরিষ্কার হয়ে যাবে। সেক্ষেত্রেও আমরা একটা ভূমিকা দেব, ওই রকমই ভূমিকা যে প্রায় 100 বছরের বেশি সময় ধরে আমাদের ভারতবাসীর মধ্যে কোনো জাতীয় ঐক্যবোধ ছিল না। পরবর্তীকালে 1857 সালের পর আমাদের সেই জাতীয় ঐক্যবোধ গড়ে উঠলো এবং 1885 খ্রিস্টাব্দে একটা সর্বভারতীয় জাতীয় প্রতিষ্ঠান হিসেবে জাতীয় কংগ্রেসের জন্ম লাভ করলো। এই জাতীয় কংগ্রেসের জন্মের পিছনে নানান পটভূমি নিম্নরূপ। এবার কতগুলো তত্ত্ব আছে যে কী করে এটা হলো। না, এক্ষেত্রে ষড়যন্ত্র তত্ত্ব আছে, কনস্পিরেসি থিওরি, সেফটি ভালভ তত্ত্ব আছে, অর্থাৎ নিরাপদ নির্গমন তত্ত্ব, এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন কথা রয়েছে। তো এ দুটো একটু ডিসকাস করে দিয়ে, এগুলো অনেক সময় 3 নম্বরে দিয়ে দিতে পারে, 4 নম্বরেও দিয়ে দিতে পারে। যেমন আমাদের প্রথমে বলা হয় যে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কিন্তু ভারতীয় নয়, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক হচ্ছেন অ্যালান অক্টেভিয়ান হিউম। তার ষড়যন্ত্রেরই ফসল হচ্ছে এটা। তিনি কি ষড়যন্ত্র করেছিলেন, কেন করেছিলেন? না, তিনি ছিলেন একজন প্রাক্তন ব্রিটিশ সিভিলিয়ান। তার হাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা খোলা চিঠি এসেছিল, যে খোলা চিঠিটায় দেখা গেছে যে আগামী দিনে একটা বৃহত্তর ছাত্র আন্দোলন ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হবে। তাহলে কি করা যায়? তখন তিনি ছুটে গেলেন লর্ড ডাফরিনের কাছে। তখন লর্ড ডাফরিন সিমলায় অবস্থান করছেন, মানে আইস করতে গেছে, গরমে এখানে থাকতে পারছে না, সিমলায় গেছে। সেখানে গিয়ে তিনি করলেন কি, যে এটাকে সুন্দরভাবে কিভাবে প্রশমিত করে দেওয়া যায় এই আন্দোলনটাকে। ওনারা দুজনে ষড়যন্ত্র করলেন যে আমরা এটা একটা প্রতিষ্ঠান তৈরি করতে বলি ওদেরকে, সেই প্রতিষ্ঠান তাদের আশা আকাঙ্ক্ষা অভাব অভিযোগ আমাদের সামনে নিয়ে আসুক। গোটা ভারতবর্ষে যদি 33 কোটি ভারতবাসী আমাদের কাছে চলে আসে, আমরা তো এমনি ফুঁ দিয়ে উড়ে যাবেও, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। 5 জন আসুক, সে 5 জনকে আমরা মগজ ধলাই করে বুঝিয়ে দিয়ে পাঠিয়ে দেব। এই জন্য কংগ্রেস গড়ে উঠেছে। এটা থেকেই আমরা নিরাপদ নির্গমন দেখাচ্ছি। অর্থাৎ এই যে একটা বিশাল উত্তেজনা ভারতবর্ষের বুকে গড়ে উঠছে, যেটার পূর্বাভাস পাওয়া গেছে, সেই উত্তেজনাটা কীভাবে ড্রেনেজ করে দেওয়া যায়, এটা ড্রেনেজ করে দেওয়ার একটা পদ্ধতি। এইভাবে আমাদেরকে আলোচনাগুলো করতে হবে এবং সুন্দরভাবে লিখলেই নাম্বার কাটার কোনো জায়গা নেই। এবারে এটা তো গেল আমাদের ন্যাশনালিজম, কিন্তু এই ন্যাশনালিজমের আড়ালে আবার সেপারেটিজমও চলে আসছে। অর্থাৎ ভারতবর্ষ কিন্তু ভাগ হয়েছে, আমরা জানি, ইনএভিটেবল, কোনোভাবে এটাকে আমরা অ্যাভয়েড করতে পারিনি। তো এটা কেন হলো, কারা করলো, এই নিয়ে এক বিশাল রয়েছে। তো প্রথম যে জায়গাটা, সেই জায়গাটায় আমরা 8 নম্বরে একটা কোশ্চেনের আলোচনা করতে পারি। সেটা হচ্ছে স্যার সৈয়দ আহমদ খানের বিবিধ সংস্কারের কথা। ছাত্ররা তোমরা জানো যে আলিগড় মুভমেন্ট 1875-এ, যেটা আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজকে কেন্দ্র করে তৎকালীন প্রগতিশীল একজন মুসলমান নেতা স্যার সৈয়দ আহমদ খাঁ মুসলিম সমাজকে অগ্রগতি দেওয়ার জন্য, মুসলিম সমাজের উন্নতি বিধান করার জন্য নানান সংস্কারের ডাক দিয়েছিলেন। তার সংস্কারগুলোকে আমরা সমাজ সংস্কার, ধর্ম সংস্কার, শিক্ষা সংস্কার হিসেবে তুলে ধরি। আর একটা দিক রয়েছে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি।
এইভাবে তার সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার এবং ধর্ম সংস্কার, এটাকে আমরা অনেক সময় তুলনা করি আমাদের রাজা রামমোহন রায়ের সঙ্গে। তিনি যেমন আমাদের হিন্দু সমাজের ধর্ম, সমাজ ও শিক্ষা সংস্কারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন, ঠিক তেমনি ভূমিকা গ্রহণ করেছিলেন পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে স্যার সৈয়দ আহমদ খান। কিন্তু এটা ব্রিটিশ সরকার দেখলো, আরে এ তো আমাদের, এইভাবে যদি হিন্দুরা উন্নত হয়ে যাচ্ছে, মুসলিমরা উন্নত হয়ে যাবে, তাহলে তো আমাদের দেশে থাকতে দেবে না এরা, এরা তো আমাদেরকে পিটে তাড়াবে। তখন কি করলো, ওই কলেজের এই অধ্যক্ষ থিওডর বেক সাহেব, তার মধ্যে অর্থাৎ স্যার সৈয়দ আহমদ খানের মধ্যে একটা দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করে দিলেন। দ্বিজাতি তত্ত্ব কি, এটা নিয়ে 4 নম্বর প্রশ্ন আসতে পারে, 3 নম্বর আসতে পারে। দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ ভারতবর্ষে হিন্দু ও মুসলমান দুটো পৃথক জাতি, তাদের ধর্ম আলাদা, তাদের স্বার্থ আলাদা, তাদের সমস্ত কিছু আলাদা। এই যে বিষয়টা একদম চোখে আঙুল দিয়ে স্যার সৈয়দ আহমদ খাঁকে বুঝিয়ে দিলেন থিওডর বেক। যে সৈয়দ আহমদ খাঁ একটা সময় বলতেন যে হিন্দু ও মুসলমান ভারত মাতার 2 চক্ষু, এক চোখ ব্যথা পেলে আরেক চোখ ব্যথা লাগে। সেই স্যার সৈয়দ আহমদ খাঁ থিওডর বেকের প্ররোচনায় প্ররোচিত হয়ে বলতে থাকলেন যে না, আমি এতদিন যা বলেছি ভুল বলেছি, আমি জানতাম না, আমি বুঝতে পারিনি। এখন আমি বুঝতে পারছি যে মুসলিম সমাজ কেন পিছিয়ে পড়েছে, হিন্দুরা এগোতে দেয়নি। হিন্দুদের স্বার্থ আলাদা, মুসলিমদের স্বার্থ আলাদা। যদিও এটা কিন্তু পরিকল্পিত, এটা থিওডর বেক তার ইয়েতে চাপিয়ে দিল। ওই যে চাপিয়ে দিল, ওই যে বিষটা ঢুকিয়ে দিল, যেখান থেকে ভারতবর্ষ এবং পাকিস্তান আজও বেরিয়ে আসতে পারেনি। আজও এই নিয়ে দাঙ্গা, এই নিয়ে যুদ্ধ, এই নিয়ে অশান্তি, সে আর বলার কিছু নেই, সেটা সবাই কম বেশি জানো। এই জায়গাটা এবারে এখান থেকে সেপারেটিজমের জায়গা চলে এলো। সৈয়দ আহমদ বলতে থাকলেন যে কংগ্রেস হচ্ছে হিন্দুদের প্রতিষ্ঠান, তাহলে কংগ্রেসের মতো করে আমাদের মুসলিমদের একটা সংগঠন গঠন করা দরকার। সেটাকে আগা খাঁও সমর্থন করলো এবং নবাব সলিমুল্লাহের উদ্যোগে 1906 সালের ডিসেম্বর মাসে তৈরি হয়ে গেল মুসলিম লীগ। একদম দুটো সেপারেট প্রতিষ্ঠান, কংগ্রেস, মুসলিম লীগ। যাই মুসলিম লীগ গড়ে উঠল, তাই দেখা গেল যে কংগ্রেস তো হিন্দু মুসলিম সকল জনগণকে নিয়ে তৈরি, কিন্তু তাহলে আবার সেপারেট মুসলিম লীগ হলো কেন? তাহলে যদি সেপারেট মুসলিম লীগ হয়, অন্যান্য হিন্দুরা যারা তখনও কোনো জায়গায় যোগ দেয়নি, তারা তৈরি করলো আবার হিন্দুদের নানান প্রতিষ্ঠান। মানে বুঝতে পারছো এটা কিভাবে সেপারেটিজমটা আসছে। মদন মোহন মালব্য একজন বিখ্যাত নেতা, তিনি তৈরি করলেন হিন্দু মহাসভা। দয়ানন্দ সরস্বতীর নাম শুনেছ? দয়ানন্দ সরস্বতীর এই কোশ্চেনটা অনেক সময় আসে, আর্য সমাজ সম্পর্কে টিকা লেখুন। এটাও কিন্তু সেপারেটিজমের অঙ্গ। এইভাবে হতে 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 শেষ পর্যন্ত দেখা গেল যে ব্রিটিশ সরকার এটাকে ডিভাইড অ্যান্ড রুল, যদি ভাগ করে শাসন করি তাহলে শাসন করা সহজ হবে, এটা খুব সহজ পদ্ধতি, সেইটাই তারা গ্রহণ করেছিল। এবং আলটিমেটলি নারচার করতে করতে সেটা দুটো পৃথক দেশের জন্মদান করলো। এটাই হচ্ছে সেপারেটিজম। এটাকে আমরা যতই চেষ্টা করি না কেন, যত চেষ্টাই জাতীয় নেতৃত্ব করতো না কেন, তবুও এটা ইনএভিটেবল, এটা আসতোই, এটা হতোই, এটা হয়েছে, তারপরেও শান্তি আসেনি। মাঝে মধ্যেই অশান্তির ইয়ে দেখা যায় কাশ্মীরকে নিয়ে, আরও বিভিন্ন সীমান্ত প্রদেশকে নিয়ে। এইভাবে আমাদের এই জায়গাটা একটা দিক, ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম। এবারে এখানে রয়েছেন গান্ধীজির আগেই রয়েছেন এই যে জাতীয় কংগ্রেস গড়ে উঠল। এই চ্যাপ্টারটা খুব ভাইটাল চ্যাপ্টার। আমি প্রথমে বললাম পুরো এটাকে বলা যেতে পারে হৃৎপিণ্ড। এখানে তোমার জাতীয়তাবাদ যেমন রয়েছে, তেমন জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের কর্মসূচি 8 নম্বরে একটা প্রশ্ন পড়ে। জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের কর্মসূচি বা নরমপন্থী কংগ্রেস সম্পর্কে যা জানো লেখো। প্রথম 20 বছর 1885 থেকে 1905। কেন এদেরকে নরমপন্থী বলা হচ্ছে? না, এই সময়কালে যেসব নেতারা জাতীয় কংগ্রেসকে পরিচালনা করেছেন,
সেই সমস্ত নেতারা ছিলেন অপেক্ষাকৃত নরম মনোভাবাপন্ন। তারা কি করত? প্রে, প্লিজ, প্রোটেস্ট, অর্থাৎ আবেদন নিবেদন এবং কিছু কিছু জায়গায় প্রতিবাদ করার মধ্য দিয়ে ব্রিটিশ শাসনকে শুধরানোর চেষ্টা করত। ব্রিটিশ শাসন থাকবেই, কিন্তু একটু যেন ভালো করে। তারা স্বরাজ বলতে কি বোঝায়, স্বাধীনতা বলতে কি বোঝায়, সেটা তখনও তারা বলতে পারেনি। ঠিক এইটার জন্যই তৈরি হলো চরমপন্থী কংগ্রেস। তাহলে চরমপন্থী উঠে আসার কারণ হচ্ছে নরমপন্থীদের নরম কার্যকলাপ। এবার এই চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে একটা বিভেদ চরম আকার ধারণ করল 1907 সালের সুরাট কংগ্রেস। সেটা 4 নম্বরের একটা প্রশ্ন। সুরাট কংগ্রেসে দেখা গেল গিয়ে 1907 সালে সেখানে নরমপন্থীরা একটা সভাপতি করছে, আবার চরমপন্থীরা বালগঙ্গাধর তিলককে দাঁড় করাতে চাইছে যে এ আমাদের ইয়ে। আবার ওরা রাসবিহারী ঘোষকে, ওরা যেহেতু আবার সংখ্যায় বেশি, তাহলে ওরা রাসবিহারী ঘোষকে সভাপতি করে এদেরকে মেরে তাড়িয়ে দিল। এইভাবে সুরাট বিভাজন হলো। সুরাট বিভাজন আর কিছু নয়, ভারতের জাতীয় কংগ্রেসের বা জাতীয় আন্দোলনটাকে দুর্বল করে দিল। যদিও পরবর্তীকালে সেখান থেকে আমরা উঠে এসে 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষর করছি। আচ্ছা, 3-4 নম্বরের কিছু প্রশ্নের সাজেশন পেলাম, 8 নম্বরেরও কিছু পেলাম। এই চ্যাপ্টারের আর কিছু দেখতে হবে স্যার ভালো করে? এই চ্যাপ্টারের এখনো একটা জায়গা পুরোপুরি অনালোচিত রয়ে গেল, সেটা হচ্ছে গান্ধী আন্দোলন। গান্ধীর যে উত্থান, সেই উত্থানটাকে একটা প্রশ্ন হতে পারে, ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থান সম্পর্কে লেখো। এই উত্থানটা যখন আমরা আলোচনা করতে যাব, সেখানে আমরা 3-4 নাম্বার প্রশ্ন পাবো, বা 3 নম্বরের প্রশ্ন অনেকগুলো পাবো। কীরকম না, গান্ধীজি প্রথম সত্যাগ্রহের আদর্শ নিয়ে এলেন। হোয়াট ইজ সত্যাগ্রহ? সত্যের প্রতি আগ্রহ। এই বিষয়টা আমাদের ভারতীয় রাজনীতিতে এতকাল ছিল না। ইনি কোথায় এটা পেলেন, কোথায় এটা আবির্ভাব ঘটালেন? না, তিনি প্রথম এই সত্যাগ্রহের আন্দোলন করেছিলেন দক্ষিণ আফ্রিকায়। গান্ধীজি, তোমরা হয়তো জানো ছাত্ররা, যে গান্ধীজি একজন বিশিষ্ট ব্যারিস্টার। তিনি কোনো একটা আবদুল্লাহ অ্যান্ড কোম্পানির কাজ করার জন্য গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে গিয়ে তিনি কৃষ্ণাঙ্গ হওয়ার দরুন শ্বেতাঙ্গদের দ্বারা ভীষণভাবে অপমানিত, লাঞ্ছিত, এমনকি টিকিট কাটা আছে ট্রেনে, সেই ট্রেন থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে কৃষ্ণাঙ্গ হওয়ার সুবাদে। সেখানে তিনি সেই কৃষ্ণাঙ্গদের অর্থাৎ এশীয়বাসীর অধিকার আদায় করার জন্য, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার আদায় করার জন্য সেখানে তিনি সত্যাগ্রহের সূচনা করেছিলেন, আন্দোলন করেছিলেন। সত্যাগ্রহ বলতে কি বোঝায়? না, অভীষ্ট লক্ষ্য স্থির রেখে অহিংস পদ্ধতিতে সততা এবং ন্যায়ের পথে আন্দোলন করার মধ্য দিয়ে শত্রুপক্ষের মন জয় করার নাম তিনি দিয়েছেন সত্যাগ্রহ। অর্থাৎ কোনো রকম কোনো হিংসা থাকবে না। এমনভাবে আমরা আন্দোলন করব যে সে যত বড় শত্রুই হোক না কেন, তার যে সফট কর্নার রয়েছে, সেই সফট কর্নার তার হৃদয়ের কোনো একটা কোণে সেটা লুকিয়ে থাকতে পারে, সেই জায়গায় যে ঠোকা মারব। মারতে 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 এক সময় তিনি বাধ্য হবেন আমাদের অধিকার ফিরিয়ে দিতে। এই জায়গাটা তিনি কোথা থেকে পেলেন? মানে আমি বলতে চাইছি, একটা সত্যাগ্রহ বলে 4 নম্বরের প্রশ্ন হয়, সত্যাগ্রহ সম্পর্কে টিকা লেখো, তখন আমরা এই কথাগুলো বলবো। এই সত্যাগ্রহের আদর্শ তিনি বলছেন দুর্বলের আদর্শ নয়। অনেকেই যদিও মনে করেন যে গান্ধীজি খুব দুর্বল ছিলেন, খুব লোকমুখে শোনা যায় যে এক গালে থাপড় মারলে গান্ধীজি আরেক গাল পেতে দিতেন। না, আদৌ নয়। ব্যাপারটা সবচেয়ে সবলের আদর্শ হচ্ছে সত্যাগ্রহের আদর্শ। তিনি বলছেন যে এটা প্রাচীন মুনি ঋষিরা তারা এটা ব্যবহার করত। তাহলে তারা কি দুর্বল? না, এটা ভারতীয় ঐতিহ্য। এবং তিনি রাস্কিনের লেখা, টলস্টয়ের লেখা কিংডম অফ গড, রাস্কিনের লেখা আনটু দ্য লাস্ট, এই গ্রন্থগুলো পাঠ করে তিনি এই মর্মে উপলব্ধি করেন যে সত্যাগ্রহের আদর্শই হলো সবচেয়ে বড় আদর্শ, যেটা শত্রুপক্ষের মন জয় করার পক্ষে যথেষ্ট। তারপরেই তিনি শুরু করলেন, ভারতবর্ষে এলেন 1915 সালে। এটা আমি আরেকটা বড় কোশ্চেনের অ্যান্সার করছি। গান্ধীজির
উত্থান সম্পর্কে। তিনি 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে এলেন। ফিরে এসে তিনি চাইলেন যে আমি একটু রাজনীতিতে অংশগ্রহণ করব, আমি দেশের জনগণের সেবা করব, আমি ব্রিটিশ শাসনকে এই দেশ থেকে তাড়াবো। সেই মুহূর্তে তিনি রাজনৈতিক গুরু হিসেবে গোপাল কৃষ্ণ গোখলেকে বেছে নিলেন। তার কাছে তিনি যখন বললেন যে আমি ভারতে রাজনীতিতে আসতে চাই, তখন গোপাল কৃষ্ণ গোখলে তাকে বললেন যে আসবো বললেই তো আসা যায় না, তোমাকে নেতৃত্বের প্রমাণ দিতে হবে। তুমি যে ভারতবাসীর অভাব অভিযোগ দুঃখ কষ্ট সম্পর্কে ব্যথিত, তুমি যে জানো কার কী অভাব অভিযোগ, কোন জায়গায় কি রয়েছে, সেগুলো তোমাকে জানতে হবে, তবে গিয়ে তোমাকে জনগণ নেতা বলে মেনে নেবে। তাই তুমি এক কাজ করো, নেতৃত্বের পরীক্ষা দাও। কিভাবে হবে না, ছোট ছোট সংগ্রামকে তুমি ধরো। ঠিক সেই সময় তার কাছে উপস্থিত হলো 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ। বিহারের চম্পারণে নীলকর চাষিরা দীর্ঘদিনের অসন্তোষ, দীর্ঘদিনের নীল চাষ তোমরা জানো যে 1 বিঘা 3 কাঠায় নীল চাষ করতেই হতো, এবং সেই উৎপাদিত নীলটা খুব কম দামে ইংরেজরা নীলকর সাহেবরা কিনে নিত। এইভাবে দিনের পর দিন বছরের পর বছর বংশ পরম্পরায় তারা ইংরেজদের দাসত্ব করত। এটার বিরুদ্ধে তারা বিদ্রোহ করতে চেয়েছিল। বিদ্রোহ করার জন্য যখন তারা সামিল হয়েছে, সেই সময় তিনি গান্ধীজি আবির্ভূত হলেন সেখানে, জে.বি. কৃপালনী এবং রাজেন্দ্র প্রসাদকে সঙ্গে নিয়ে। তিনি তাদেরকে বললেন যে তারা যেন, বিদ্রোহীরা যেন কোনো রকম হিংসাত্মক কার্যকলাপে লিপ্ত না হয়। আমি এসেছি, আমি তোমাদের নেতৃত্ব দান করছি এবং দেখো তোমরা জয়লাভ করবে। সত্যিই তাই, গান্ধীজি যখনই সেখানে গেলেন তখনই ব্রিটিশ সরকার ভীত হয়ে গেলেন। কেননা ব্রিটিশ সরকার তো আগেই জানে যে সাউথ আফ্রিকাতে এ সফলতা লাভ করে এসেছে। তাই সেখানে গিয়ে তাকে প্রথমে বন্দি করা হয়েছিল। গান্ধীজিকে তারা গ্রেপ্তার করলো, কিন্তু গ্রেপ্তার করলে কি হবে, ওই যে পাবলিক মব, সমস্ত মানুষকে ততদিনে তিনি উজ্জীবিত করে ফেলেছেন। তাদের চাপে বাধ্য হয়ে ব্রিটিশ সরকার গান্ধীজিকে রিলিজ করলেন এবং বললেন যে একটা চম্পারণ কৃষি বিল 1918 সালে ব্রিটিশ সরকার বাধ্য হলেন পাস করতে। সেখানে বলা হলো যে এটা ইচ্ছাধীন করা হলো, নীল চাষটা ইচ্ছাধীন। তাহলে চম্পারণ জিতে গেল। চম্পারণের পরে এবার আহমেদাবাদ, এটা তো গেল কৃষি শ্রমিকদের কথা, কৃষকদের কথা। এবারে তিনি একটা আন্দোলনে অংশগ্রহণ করলেন, সেটা হচ্ছে 1918 সালে আহমেদাবাদের সুতাকল শ্রমিকদের আন্দোলন। দীর্ঘদিন ধরে তাদের কোনো বেতন বৃদ্ধি পায়নি সুতাকল শ্রমিকদের। তারা যে বেতনটা মিল মালিকরা দেয়, সেই বেতনে তাদের দিন গুজরান হয় না, সংসার চলে না। এই অবস্থায় কতদিন তারা করবে, তাই তারা আন্দোলনে সামিল হয়। গান্ধীজি সেখানে আবার ইন্দুলাল যাজ্ঞিককে সঙ্গে নিয়ে তিনি সেখানে উপস্থিত হন। তিনি এই ছোটো ছোটো ইয়েগুলো তো খুঁজে বেড়াচ্ছেন যে যেখানে আমি আমার নেতৃত্বের প্রমাণ দিতে পারবো। ঠিক সেখানে গিয়ে তিনি বললেন যে তোমরা আমার পিছনে এসো, আমি তোমাদের হয়ে আন্দোলন করব। এবং এখানেই তিনি ভারতীয় রাজনীতিতে প্রথম একটা জিনিসের আবির্ভাব ঘটালেন নতুন করে, সেটা হচ্ছে আমরণ সত্যাগ্রহ, অনশন সত্যাগ্রহ। এবং সেখানেও দেখা গেল আস্তে আস্তে করে তারা 35% ইনক্রিজ করাতে পারলো তাদের স্যালারিটা। এটাই বড় সাফল্য। ঠিক তারপরেই গুজরাটের খেদা জেলায় তিনি আরেকটা আন্দোলন করলেন। সেখানে বেশ কিছুদিন ধরে কৃষিকাজ হয়নি ভালোভাবে, অথচ ব্রিটিশ সরকার ওই জেলার কৃষকদের ওপরে রাজস্ব বৃদ্ধি করে দিয়েছিল। সেই বর্ধিত রাজস্ব তারা দিতে পারবে না, জোর করে তাদেরকে মারপিট করে রাজস্ব আদায় করা হচ্ছিল। তখন তারা সবাই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো করে তারা বাধ্য হলো আন্দোলনে সামিল হতে। এই আন্দোলনে সামিল হওয়ার সময় বল্লভভাই প্যাটেলকে সঙ্গে নিয়ে গান্ধীজি সেখানে উপস্থিত হলেন যে তোমাদের হয়ে আমি নেতৃত্ব দান করব। এবং শেষ পর্যন্ত দেখা গেল তার নেতৃত্বে ব্রিটিশ সরকার খাজনাটাকে মকুব করে দিল। বলল যারা পারবে না তাদের খাজনা দেওয়ার দরকার নেই, আর যারা পারবে তারা 10% দেবে। তো কে আর পারবে? কেউই পারল না। অর্থাৎ সেখানেও তিনি সফলতা লাভ করলেন। এইভাবে পরপর 4টে সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীজির সফলতা তাকে নেতৃত্বের প্রমাণে সাফল্য এনে দিল এবং তিনি ভারতবর্ষের অবিসংবাদী নেতায় পরিণত হলেন। ভারতীয় রাজনীতিতে তাকে আর ঘুরে তাকাতে হয়নি। তিনি সমগ্র ভারতবর্ষের রাজনীতিটা যেন সেই অগ্রসরমান অবস্থায় চলে গেলেন।
এরপরেই আসছে আমাদের অসহযোগ আন্দোলন। সেই অসহযোগ আন্দোলনের আগে অনেকগুলো ছোট ছোট আছে, মানে কি বলবো, এগুলো এইভাবে ক্রনোলজিক্যালি তাদেরকে একটু পড়তে হবে। শুধু গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো একটু দেখে গেলে এখন হ্যাঁ, লাস্ট মিনিট সাজেশন লাস্ট হিসেবে। মিনিট সাজেশন হিসেবে আমি বলছি, দেখো প্রথম চ্যাপ্টার তো আমি অনেকগুলো বললাম। সেকেন্ড চ্যাপ্টারে জাতীয় কংগ্রেসের কথাটা বললাম, জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের কার্যাবলী বললাম। এক্ষেত্রে আবার চরমপন্থী যে উদ্ভাবনাটা, এখানে তিনটে আবার বড় প্রশ্ন হয়, সেগুলোতে আবার অনেক ছোট ছোট প্রশ্ন আছে। যেমন বাংলায় চরমপন্থী আন্দোলনের বিবরণ দাও, পাঞ্জাবে চরমপন্থী আন্দোলনের বিবরণ দাও, মহারাষ্ট্রে চরমপন্থী আন্দোলনের বিবরণ দাও। আসলে গোটা ভারতবর্ষের ইতিহাসটাকে এখানে করে দেওয়া হয়েছে। তবু একটু টেকনিক্যালি পড়বে এইভাবে, যেভাবে আমি বললাম যে চরমপন্থা বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্র হয়ে গেল। তারপরে তোমরা চলে এসো সুরাট বিভাজন 1907 সালে। সুরাট বিভাজনের পরে তোমরা চলে যাও একবারে লখনৌ চুক্তি। লখনৌ চুক্তির পরেই চলে যাও, এবারে আমরা যেটা জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতের যে রাজনীতিটা হয়েছে। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো, তারপরে ভারতের রাজনীতিটা একটা অন্য পথে প্রবাহিত হলো। সেক্ষেত্রে আমরা আসছি অসহযোগ আন্দোলনের কথায়। আর অসহযোগ আন্দোলন এর পটভূমি হিসেবে আমরা খিলাফত আন্দোলন, রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এগুলো আমি এক একটা টপিক বলছি ঠিকই, কিন্তু এগুলো এক একটা 4 নম্বরের প্রশ্ন। কনসেপ্টটা একটু দেখে গেলে আমার মনে হয় হ্যাঁ, গল্পের লিখতে মতো, পারবে, মানে এগুলো বিরাট কিছু নয়। স্যার যেভাবে বললেন এইভাবে যদি গল্পের মতো আমরা একটু মনে রেখে দিই, তাহলে আমরা তো বাংলাতেই লিখবো। আর ওই যে আমরা ভারতীয়, তো ভারতের হ্যাঁ, আমাদের এইটা একটা প্লাস পয়েন্ট আছে, আমরা কম বেশি এগুলো পড়েও এসেছি হয়তো। রাওলাট আইন, রাওলাট আইনের প্রেক্ষিতে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, আবার প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে আরব দুনিয়াতে খিলাফত আন্দোলন হয়েছিল, সেটা রেস ধরে আমাদের ভারতবর্ষে মোহাম্মদ আলী এবং শৌকত আলী খিলাফত আন্দোলন প্রতিষ্ঠা করলেন। কংগ্রেস স্বরাজ খিলাফত কমিটি গঠন করলেন কি গান্ধীজি। কংগ্রেস খিলাফত কমিটি গঠন করে তিনি অসহযোগ আন্দোলনে পা দিলেন। এবার অসহযোগ আন্দোলনের দুটো কর্মসূচি, সেই কর্মসূচিগুলো অনেক সময় দিতে পারে, একটা ইতিবাচক কর্মসূচি, একটা নেতিবাচক কর্মসূচি। এইভাবে তোমরাকে পড়তে হবে। ইতিবাচক কর্মসূচি মানে গঠনমূলক, নেতিবাচক কর্মসূচি মানে ধ্বংসাত্মক। ইতিবাচক গঠনমূলক বলতে কি বোঝায়, যে বিভিন্ন স্কুল, কলেজ, অফিস, আদালত গড়ে তুলব আমরা, তিলক সরাই তহবিল গড়ে তুলল, সেখানে প্রত্যেকে চাঁদা দিয়ে, যারা যারা সদস্য হয়েছে তারা সেখানে একটা চাঁদা দিচ্ছে, দিয়ে একটা তহবিল গঠন করছে। সেই তহবিলটার যে টাকাটা হলো, সেই টাকাটা দিয়ে আমরা চরকা তৈরি করছি, চরকা কিনছি, চরকা আমরা সবাইকে বিতরণ করে দিচ্ছি, আমরা স্বনির্ভর হওয়ার চেষ্টা করছি। এগুলো গান্ধীজির ধারণা। তাহলে গান্ধীজির ক্যারিসমার জায়গায় আমরা এগুলো বলতে হবে। আবার একটা প্রশ্ন আছে 3 নম্বরে, যে গান্ধীজি অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করে নিলেন, অর্থাৎ চৌরি চৌরার ঘটনা। 1922 সালের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের চৌরি চৌরা থানা এলাকায় উন্মত্ত জনতা 22 জন পুলিশকে অগ্নিদগ্ধ করে মেরে দিল। এই যে অগ্নিদগ্ধ করে দিল, এই অগ্নিদগ্ধ করাতে গান্ধীজি ব্যথিত হলেন। কারণ গান্ধীজির আদর্শের মূল জায়গাটা কি? মূল জায়গাটা অহিংসা। যখনই আন্দোলনে হিংসার আশ্রয় গ্রহণ করলো, তখনই গান্ধীজি বললেন যে না, আমি আর এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যেতে ইচ্ছুক নই। কেন ইচ্ছুক নই? না, আমরা ঠিক আছে, যদি তোমরা হিংসা করবেই, হিংসা করে তুমি কি ওদেরকে পারবে? তোমার কটা অস্ত্র আছে? তোমার রক্ত গঙ্গা বইয়ে দেবে ওরা। তাই সেটা নয়, শত্রুপক্ষের মন জয় করব আমরা অহিংস পদ্ধতিতে, সত্যাগ্রহের মধ্য দিয়ে। তাই তিনি এটাকে প্রত্যাহার করে নিলেন। এই যে প্রত্যাহার করে নিলেন, তাতে আবার অনেকে অসন্তুষ্ট। কংগ্রেস দুটো ভাগ হয়ে যাচ্ছে আবার, একটা প্রো চেঞ্জার, একটা নো চেঞ্জার। নো চেঞ্জার গান্ধীজির অনুগামী যারা, তারা বলছেন যে এই সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত, এটাকে আর চেঞ্জ আমরা করব না। আর প্রো চেঞ্জার, সেখানে সুভাষচন্দ্র, জওহরলাল, মতিলাল নেহেরু, এরা সব, চিত্তরঞ্জন দাস, এরা সব বলছে যে না, গান্ধীজি এটা আমাদের জাতির প্রতি একটা চরম বিশ্বাসঘাতকতা করলেন। এইভাবে একটা আন্দোলন দারুণ পর্যায়ে ছিল, সেই জায়গায় তিনি হঠাৎ করে
এটাকে প্রত্যাহার করে নিলেন। তারা কি করলো, পরবর্তীকালে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে স্বরাজ্য দল গঠন করলো 1923 সালে, মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস। স্বরাজ্য দল আবার একটা 4 নম্বরের প্রশ্ন হয়। তারপরে স্বরাজ্য দলের পরে আমরা সাইমন কমিশন আসবে। এইভাবে ক্রনোলজিক্যালি ঘটনাগুলোকে সাজাও। দেখো, আমি কিন্তু যা তোমাদেরকে বলে যাচ্ছি পরপর ঘটনা পরম্পরায় বলে যাচ্ছি। এতে কি তোমাদের একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। যারা তোমরা পড়াশোনা করেছো তাদের অলরেডি অনেকটা কনসেপ্ট হয়ে গেছে, আর যারা একটু ফাঁকি দিয়েছো তারা এই যেগুলো টপিকগুলো বলছি এই টপিকগুলো অন্তত দেখে নিও। যে স্বরাজ্য দলের পরে আসছে সাইমন কমিশন। সাইমন কমিশনের পরে একটা ভালো প্রশ্ন হচ্ছে লাহোর কংগ্রেস। যেখানে প্রথম আমাদের পূর্ণ স্বাধীনতার কথা বলা হচ্ছে, এবং যেখানে বলা হচ্ছে যে প্রতি বছর আমরা 26শে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করব, এবং যতদিন না আমরা প্রকৃত স্বাধীনতা লাভ করি ততদিন পর্যন্ত আমরা 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করে আসব। যদিও 26শে জানুয়ারিটা পরবর্তীকালে আমাদের প্রজাতন্ত্র দিবস হিসেবে হয়েছে। স্যার, এবার তাহলে পরের অধ্যায়টার দিকে যাই। ফ্রেমিং অফ কনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিয়ান প্ল্যানিং। এখান থেকে 3 আর 4 নাম্বারের প্রশ্ন আসছে। 7 নাম্বার আসবে এটাই, টোটাল 7 নাম্বার। কি কি তো ধরনের এই প্রশ্ন জায়গাটায় থাকছে? যেটা বোঝার আছে সেটা হচ্ছে যে তোমাকে স্বাধীনতা লাভের আগে থেকেই এই চ্যাপ্টারটা শুরু হয়ে যাচ্ছে। আমরা 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করছি। 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করেছে, মধ্যরাত্রে আমরা 15ই আগস্ট করছি। তো তার আগেই আমাদের এই দেশে শুরু হয়ে গেছে ওই যে ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম। এটা যেমন তৈরি হয়েছে, তেমনি বিভিন্নভাবে ব্রিটিশ সরকার বুঝতে পেরেছে যে আমাদের বোধহয় আর এখানে থাকা যাবে না, আমাদের দিন ভারতবর্ষে শেষ হয়ে গেছে। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গোটা বিশ্ব জুড়ে ডিকলোনাইজেশন শুরু হয়েছে। এই ডিকলোনাইজেশন মানে উপনিবেশীকরণ, অর্থাৎ যার যেখানে উপনিবেশ আছে বাবা আস্তে আস্তে করে সম্মান বাঁচিয়ে সব ফিরে এসো বাড়িতে। তাহলে কংগ্রেস কি বলে, ব্রিটিশ সরকারও তাই করতে চাইছে। ব্রিটিশ সরকার 1940-এর পরে বিশেষ করে যে ধরনের রাজনীতিটা ভারতবর্ষে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্ষমতা হস্তান্তরের রাজনীতি। 1942 সালে ক্রিপস মিশন আসছে। এটা একটা বড় প্রশ্ন হয় ওই চ্যাপ্টারেই, মানে 2 নম্বর যে চ্যাপ্টারটা বললাম, ক্রিপস মিশনের প্রেক্ষিতে ভারত ছাড়ো আন্দোলন। যাই হোক, ক্রিপস মিশন থেকেই আমরা আস্তে আস্তে করে ক্ষমতা হস্তান্তরের দিকে যাচ্ছি, এবং 1946 সালে লর্ড মাউন্টব্যাটেন তখন ইয়েতে আছেন, কিন্তু একটা মন্ত্রী মিশন আসছে আমাদের দেশে। এই মন্ত্রী মিশন এসে ভারতে ক্ষমতা হস্তান্তরের কাজকে ত্বরান্বিত করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে তিনি বলছেন যে ভারতবর্ষকে আগামী দিনে 2টো ডোমিনিয়নে ভাগ করা হবে। একটা নাম কিছু তিনি বলেননি, যে নামটা অলরেডি আমরা পেয়ে গেছি, মানে আলোচনা তো করতে পারছি না প্রচুর বিষয়, যেটা পাকিস্তান প্রস্তাব বলে একটা 1940 সালে মুসলিম লীগ লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব করেছে, তাই মুসলিমদের যে রাষ্ট্রটার নাম হবে তার নাম পাকিস্তান তারা অলরেডি করে ফেলেছে। তো যাই হোক, 2টো ডোমিনিয়ন হবে, এবং সেই ডোমিনিয়ন আলাদা আলাদাভাবে নিজেদের মতো করে শাসন করতে পারবে। তাহলে শাসনতন্ত্র গড়ে তুলতে হবে। শাসনতন্ত্র মিনস কনস্টিটিউশন। তাহলে কনস্টিটিউশন করতে গেলে তার একটা ব্যবস্থাপনা আছে। সেই ব্যবস্থাপনা করার জন্য 1946 সালের 9ই ডিসেম্বর গণপরিষদ গঠন করা হয়। এই গণপরিষদ কি না, জনগণের পরিষদ। এই গণপরিষদ গড়ে উঠেছিল কিভাবে? গণপরিষদ গড়ে উঠেছিল ব্রিটিশরা যে রাজ্যগুলো দখল করেছিল সেই রাজ্যগুলো থেকে নির্বাচন হলো যে গণপরিষদে কারা সদস্য পাঠাবে। আর যেগুলো দেশীয় রাজ্য ছিল সেই দেশীয় রাজ্যগুলো থেকে একজন করে প্রতিনিধি দেশীয় রাজারা পাঠালেন ওই গণপরিষদে, দিয়ে একটা বৃহত্তর গণপরিষদ গঠন হলো গোটা ভারতবর্ষ জুড়ে। এই গণপরিষদের 1946 সালের 9ই ডিসেম্বর প্রথম অধিবেশন বসে দিল্লিতে কনস্টিটিউশন হলে। সেখানে
3 দিনের জন্য প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা, আর স্থায়ী সভাপতি হলেন রাজেন্দ্র প্রসাদ। দিয়ে গণপরিষদ গঠন হলো। এই গণপরিষদ বিভিন্ন কমিটি গঠন করলো, যে আমরা তো এবার যদি আমরা স্বাধীনতা পাই, স্বাধীনতা যদি ব্রিটিশ সরকার আমাদেরকে দিয়ে যায়, তাহলে তো আমাদেরকে দেশকে শাসন করতে হবে। কিভাবে করব না করব সেগুলো দেখার জন্য একটা বিভিন্ন কমিটি গড়ে উঠলো। সেরকম একটা কমিটি হচ্ছে সংবিধানের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, হেডেড বাই বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকরকে নেতৃত্ব করে সেখানে তৈরি করা হলো সংবিধানের খসড়া কমিটি। এই দিন থেকে সংবিধান রচনার কাজ শুরু হলো। দীর্ঘ আলাপ আলোচনা, দীর্ঘ করার পরে ভারতবর্ষের একটি সংবিধান রচনা করা হলো। সেই সংবিধান সভা কর্তৃক গৃহীত হলো 1949 সালের 26শে নভেম্বর, যেটা বিশ্বের একটা বৃহত্তম সংবিধান হিসেবে পরিণত হলো। কেন না, বিশ্বের অন্যান্য সংবিধানের ভালো ভালো দিকগুলোকে নিয়ে তিনি একটা সংবিধান রচনা করলেন, কিন্তু সেই দিনই কার্যকর করা হলো না। এগুলো একটু লজিক্যালি না পড়লে বুঝতেও পারবে না। সেটা হচ্ছে যে 1946 সালের 26শে নভেম্বর সংবিধান গ্রহণ করা হয়ে গেল, এবার তো আমরা তাহলে কার্যকর করে দিলেই পারতাম। না, আমরা কিন্তু সেটা করলাম না। আমরা কার্যকর করলাম কবে? আর 2 মাস পরেই তো 26শে জানুয়ারি আসছে। একটু আগেই তোমাদেরকে বললাম যে 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল পরাধীন ভারতবর্ষে। ওই দিনটাকে স্মরণে রাখার জন্য আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে ভারতবর্ষের সংবিধানকে কার্যকর করলাম। এটা গেল গণপরিষদ বা সংবিধান পরিষদ। এটা 4 নাম্বার, 3 নাম্বার আসতে পারে। এইবার একটা খুব ভাইটাল জায়গা, সেটা হচ্ছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। আমাদের যে সংবিধানটা রচনা হলো, সেই সংবিধানটা কেন এত বড় হলো সেটা জানতে গেলে আমাদের এই সংবিধানের এটা বৈশিষ্ট্যগুলো জানা দরকার। প্রথমে আছে একটা প্রস্তাবনা। এই প্রস্তাবনাটা অনেক সময় 4 নাম্বারে দেয়, সংবিধান প্রস্তাবনা সমূহ লেখো। এখানে বলা আছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র অর্থাৎ সভরেন সোশ্যালিস্ট, সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক ভারতবর্ষকে বলা হয়। এই যে 5টা বলা হলো, এই 5টাকে ছোট ছোট প্যারায় আমরা একটু করে নেব, ব্যাখ্যা করে নেব, তাহলে এটা হয়ে যাবে। এবারে আমরা আসছি সংবিধানের বৈশিষ্ট্যের কথায়। একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা বৃহত্তর সংবিধান। বৃহত্তর বললে ভুল হবে, বৃহত্তম সংবিধান। ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধান। তবে এগুলো জাস্ট 4টে অনেক সময় চায়, যে এখানে তো বড় প্রশ্ন আসছে না, এখানে 3 আর 4 আসবে, তাই অনেক সময় বলে যে 4টে বৈশিষ্ট্য লেখো। তাহলে আমরা বলবো কি, যে এটা বিশ্বের বৃহত্তম একটা সংবিধান। দ্বিতীয়ত বলতে পারি আমরা যে এখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলা হয়েছে, ফেডারেল স্ট্রাকচার, যেটা এখনকার দিনে খুবই প্রাসঙ্গিক। যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা কীরকম, এটা আবার তিনিও দিয়ে দিতে পারে। সেটা হচ্ছে যে আমাদের 2 রকম সরকার থাকবে। একটা থাকবে কেন্দ্রীয় সরকার, তিনি গোটা ভারতবর্ষের সরকার, আর কেন্দ্র বাদ দিয়ে আমাদের যে 28টা রাজ্য রয়েছে এখন, সেই রাজ্যগুলোতে একটা একটা করে সরকার থাকবে। এই যে ফেডারেল স্ট্রাকচার, এই ফেডারেল স্ট্রাকচারটাকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যেখানে কিছু জিনিস রাজ্যগুলোকে দেওয়া আছে, কিছু ক্ষমতা কেন্দ্রের আছে, আর কিছু ক্ষমতা রাজ্য আর কেন্দ্র উভয়ের আছে। অর্থাৎ একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, সেন্ট্রাল লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। এইভাবে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে দেখানো হয়েছে। এবার এক নাগরিকত্ব, এগুলো জাস্ট ওই যে 4 নম্বরে বললাম, এক নাগরিকত্ব আমাদের ভারতবর্ষের জন্য একটাই নাগরিক, সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। তোমরা তো আরও ভালো করে জানবে, এখন এসআইআর চলছে, সেই এসআইআরের একটা দিয়ে গেট হচ্ছে। এরকম 4টে বেছে নেবে, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি, যেটা করবে প্রচুর আছে। হ্যাঁ, তত তো যাই হোক, মোটামুটি 4টা 6টা অন্তত দেখে যেও। আর মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশাত্মক নীতি, এই 3টে জায়গা একটু দেখো। আর একটা জিনিস হচ্ছে ভারতবর্ষের সংবিধানে নারীর ক্ষমতায়নের কথা। এটা অনেক সময় প্রশ্ন দেখা যাচ্ছে এখন, যে নারীদের ক্ষমতায়নের কথা কিভাবে ভারতীয় সংবিধান বিবৃত হয়েছে। এটা দেখবে বিভিন্ন ধারাতে নারীদেরকে করা হচ্ছে, যেমন
প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে, যে সেটা লোকসভায় হোক আর রাজ্যসভায় হোক আর স্টেট লেজিসলেটিভগুলোতেই হোক, যে 1/3 মেয়েদের জন্য সংরক্ষণ করা হয়েছে। হ্যাঁ, তারপর অনেক যে মানে কোথাও বলা নেই যে মেয়ে বলে সে মুখ্যমন্ত্রী হতে পারবে না, না মেয়ে বলে রাষ্ট্রপতি হতে পারবে না। সেটা আমাদের দ্রৌপদী মুর্মুই প্রমাণ, মেয়ে হয়ে তিনি রাষ্ট্রপতি হয়ে আছেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন। এই যে জায়গাগুলো নারীদের ক্ষমতায়নের জায়গাটাকে তৈরি করেছে। আরেকটা খুব ভালো প্রশ্ন হয়, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার আদর্শ। এই ধর্মনিরপেক্ষতার আদর্শ সংবিধানে একদম চরমভাবে বলা আছে, সেই জায়গাগুলো বলতে হবে। 25 থেকে 28 নম্বর ধারায় এই ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে। অর্থাৎ ভারতবর্ষ এমন একটি দেশ যার নিজস্ব কোনো ধর্ম নেই। আমরা হচ্ছি সেকুলার কান্ট্রি, অর্থাৎ রাষ্ট্র কোনো নাগরিককে কোনোভাবেই তার নিজস্ব চিন্তাভাবনা মানে ধর্মীয় চিন্তা থেকে বিচ্যুত করতে পারে না। সে যদি মন্দিরে যেতে চায় মন্দিরে যাবে, সে যদি মসজিদে যেতে চায় মসজিদে যাবে, গির্জায় যেতে চাইলে গির্জায় যাবে। রাষ্ট্র তাকে কোনোরূপ বাধা নিষেধ আরোপ করবে না। কিন্তু তুমি ধর্মের নামে কোনো রকম কোনো প্রোপাগান্ডা করবে না, ধর্মের নামে তুমি কোনো জিগির তুলবে না, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্র তোমাকে করতে পারে। এই যে ধর্মনিরপেক্ষতার আদর্শ, নারীর ক্ষমতায়নের জায়গা, এই জায়গাগুলো করলেই মোটামুটি হয়ে যাবে। এবার আমরা আসছি একটু প্ল্যানিংয়ের কথায়, ইকোনমিক প্ল্যানিং। দীর্ঘ 200 বছর ধরে আমরা পরাধীন, এটা তো তোমরা ইতিহাস পড়তে গিয়েই জানছো। সেখানে আমাদের শস্য শ্যামলা ভারতবর্ষকে ওই আখের যেন রস নিংড়ে পড়ার পরে যেমন ছিবড়াটা পড়ে থাকে, সেরকম করে দিয়েছে ব্রিটিশরা অনেকখানি। যদিও কিছু দিয়েওছে তারা, কিন্তু নিয়ে গেছে বেশি। সেই অবস্থায় আমাদের ভগ্নপ্রায় অর্থনীতিকে কিভাবে রিকনস্ট্রাক্ট করা যায়, কোন পরিকল্পনা গ্রহণ করলে কিভাবে আমরা আমাদের খাদ্য সংকট মেটাতে পারব। যখন আমরা স্বাধীনতা লাভ করি তখন তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। তোমরা জানো 1943 সালে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণতিতে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে, সেই মুহূর্তে খাদ্যের হাহাকার। তাই 1950 সালে আমাদের প্রথম যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পরিকল্পনা কমিশন গঠন করলেন, যে এইভাবে হঠাৎ করে আমার তো সবটাই করতে হবে। একটা বিল্ডিং সেটাও করতে হবে, একটা খাল ক্যানেল সেটাও করতে হবে, একটা লোহার তৈরির সেটাও কারখানা তৈরি করতে হবে। আমি যেদিকে তাকাচ্ছি শুধু নাই। তাহলে আমাকে কোন নাইটাকে আমাকে আগে নিতে হবে, কোনটাকে আমাকে আগে বুঝতে হবে যে এইটা আমার আগে দরকার। তাই তিনি বললেন যে পরিকল্পনা কমিশন করি এবং 5 বছর 5 বছর করে এক একটা বিষয়কে ভাবনা চিন্তা করি। এইগুলো সবই দরকার, অথচ একদিনে হবে না, অনেক দিন সময় লাগবে এক একটা জিনিসকে গঠন করতে গেলে। তাই তিনি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করলেন। 1951 থেকে 1956 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আগে তিনি বুঝলেন যে আগে পেটে ভাত দরকার, পেটে খাবার দরকার। তাই তিনি প্রথম পরিকল্পনাকে গ্রহণ করলেন, কৃষির ওপরে গুরুত্ব দান করলেন, যে কৃষিতে আগে ভারতবর্ষকে স্বনির্ভর হতে হবে। আমাদের হাতে প্রচুর পয়সা নেই, আমাদের হাতে প্রচুর সোনাদানা নেই, সব যা ছিল নিয়ে চলে গেছে। যেগুলো দিয়ে আমরা বিদেশ থেকে আমরা জিনিসপত্র আমদানি করতে পারবো তার ক্ষমতা আমার নেই। তাহলে আমাকে আগে স্বনির্ভর হতে হবে। স্বনির্ভর হতে গেলে আমাকে আগে কৃষিতে বিপ্লব ঘটাতে হবে। তাই প্রথমটা কৃষি। তারপরেরটা 56 থেকে 61 দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যে কৃষি তো মোটামুটি হয়েছে, মোটামুটি আমরা খাওয়া দাওয়া করে বেঁচে থাকতে পারছি, এবার একটু একটু করে ভারী শিল্পের দিকে এগোই। সেই সময় রাশিবিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহলানবিশ এবং জওহরলাল নেহেরু দুজনে মিলে শিল্পের কথা ভাবলেন এবং এই দ্বিতীয় পরিকল্পনা কমিশনটাকে বলা হচ্ছে নেহেরু মহলানবিশ মডেল। এইভাবে আস্তে আস্তে করে আমরা পরিকল্পিত অর্থনীতির দ্বারা আজকে ভারতবর্ষ উন্নয়নশীল থেকে উন্নত অর্থনীতিতে আমরা উঠতে যাচ্ছি। আজকে আমাদের এই দেশের এত উন্নতির পিছনে সেই উদারীকরণের কথা আছে, অর্থনৈতিক উদারীকরণ, যেটা
পিভি নরসিংহ রাওয়ের আমলে শুরু হয়েছিল 1990-এর দশকে, যেখানে অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং, যিনি পরবর্তীকালে দুবারের জন্য আবার প্রধানমন্ত্রীও হয়েছেন। উদারীকরণ, এটাও একটা প্রশ্ন আছে, অর্থনৈতিক উদারীকরণ। সেই উদারীকরণ আর কিছুই নয়, উদারীকরণ হচ্ছে যে আমার দেশে এফডিআই দরকার, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমাদের দেশে যদি বিদেশি কোম্পানিরা আসে, বিদেশি লোকজন আসে, শেয়ার বাজারে যদি ইনভেস্ট করে, বিভিন্ন শিল্পে যদি ইনভেস্ট করে, তাহলে আমার দেশের উন্নতি ঘটবে। অর্থনীতিতে আমরা উন্নয়নশীল থেকে আস্তে আস্তে করে উন্নত অর্থনীতির দেশে পরিণত হব। আজকে ক্লেম করা হচ্ছে যে আমরা সম্ভবত চতুর্থ বা পঞ্চম অর্থনীতির দেশে পরিণত হয়েছি বিশ্বের বাজারে। তাই একটা সুন্দর পরিকল্পনা, সুন্দর শাসন ব্যবস্থা, সুন্দর শাসক যিনি একজন সুদূর প্রসারী হবেন, তাহলেই আমাদের ভারতবর্ষের উন্নতি হবেই হবে। এই জায়গাগুলো। বেশ, এরপরে একদম লাস্ট চ্যাপ্টার, ইন্দো পাক ওয়ার 1971। 3 আর 4 নাম্বারের প্রশ্ন আসবে। 7 নাম্বার প্রশ্ন আসবে, দুটি প্রশ্ন টোটাল 7 নাম্বার। করতেই হবে, একটা 3 একটা 4 করতেই হবে। কি কি প্রশ্ন স্যার এখান থেকে সাজেশন হিসেবে আমরা পেতে পারি? সেই তো, এই সাজেশন বললেই আমাদের মাথা ঘুরে যায়। লাস্ট মিনিটে এখন কোন কোন জায়গাগুলো ভালো করে দেখা দরকার? এক্ষেত্রে আমাকে আমি বলবো যে প্রথমে তোমাদের এটা দেখতে হবে যে কি করে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে বিরোধের জায়গাটা তৈরি হলো। সেটা হচ্ছে যে ইন্দো পাকিস্তান 3বার, মানে যে পর্যন্ত তোমাদের পড়ানো হচ্ছে তার মধ্যে 3বার যুদ্ধ হয়ে গেছে। একটা যুদ্ধ হচ্ছে 1947 সালে স্বাধীনতা লাভের পরেই, অর্থাৎ কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে। আবার সেই কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে পরবর্তী 1965 সালে যুদ্ধ, আবার বাংলাদেশকে কেন্দ্র করে 1971 সালে যুদ্ধ। এক্ষেত্রে যেটা হচ্ছে 3টে পাকিস্তান ওয়ারের একটু প্রেক্ষাপটগুলো জানতে হবে। আর মূল যে জায়গাটা সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ জানতে গেলে গোটাটাই পোস্ট ইন্ডিপেন্ডেন্স জায়গাটা জানতে হবে। সেক্ষেত্রে প্রথমেই আমাদেরকে বলা দরকার যে ভারতবর্ষ যেদিন স্বাধীনতা লাভ করলো, কিসের ভিত্তিতে স্বাধীনতা লাভ করলো, কিসের ভিত্তিতে হলো দেশভাগ হলো? ধর্মের ভিত্তিতে। ধর্মের ভিত্তিতে দেশভাগ হলো, বলতে বাধা নেই। ইসলাম ধর্মাবলম্বী মানুষজন তারা চাইল আলাদা রাষ্ট্র, আর বাকি ভারতবর্ষ রইল আলাদা রাষ্ট্র হিসেবে। তাহলে ইসলাম ধর্ম হওয়ার কারণে পূর্ব পাকিস্তান, যেটা আজকের দিনের বাংলাদেশ আমরা বলছি, এটা তো অ্যাকচুয়ালি ছিল গোটা বাংলা। সেই বাংলায় পূর্ব দিক আর পশ্চিম দিক, পশ্চিম দিকটা একটু হিন্দু অধ্যুষিত, পূর্ব দিকটা একটু মুসলিম অধ্যুষিত। আর যেটাকে আমরা সিন্ধ প্রদেশ, বালুচিস্তান, পাঞ্জাব এইগুলো বলছি, তারা পশ্চিম পাকিস্তান নামে পরিচিত হলো। পাকিস্তান গঠন হলো এমন একটা অবস্থার মধ্য দিয়ে যেখানে মাঝখানে একটা বিশাল ভূখণ্ড ভারতবর্ষ, উত্তরে পাকিস্তানের কিছুটা অংশ যেটাকে পশ্চিম পাকিস্তান বলা হচ্ছে, আর আমাদের বাংলা প্রদেশের দিকে বাংলা বা নেফা, যেটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, তার দিকে রয়েছে বাংলাদেশ। তাহলে মাঝখানে ভারত ভূখণ্ড, একদিকে পাকিস্তান আর একদিকে পাকিস্তান। ভারত ইনসিকিউর, দুদিকে যদি অন্য কোনো দেশ থাকে। আবার মানে এই জায়গাটা কিন্তু এরকম খুব সহজে বোঝানো যায় না, এবং জায়গাগুলো খুব উত্তেজনার জায়গা। হঠাৎ করে পশ্চিম পাকিস্তান, সেখানকার ভাষা হচ্ছে উর্দু। পূর্ব পাকিস্তান যেটাকে বলছি আমরা বাঙালিরা, ভাষা বাংলা, উর্দু জানি না বললে হয়। অথচ 1952 সালে জোর করে পশ্চিম পাকিস্তান সরকার সেখানে বলে দিল যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। যা, এবার কি হবে? তখন পূর্ব পাকিস্তানের লোকেরা আন্দোলন শুরু করলো, ভাষা আন্দোলন। তোমরা জানো এই কবে আসবো? 21শে ফেব্রুয়ারি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারা বাংলা ভাষাকে স্বীকৃতি দানের জন্য তিনি বললেন যে ঠিক আছে, যে যেমন উর্দু ভাষা থাকছে তেমন বাংলা ভাষাকেও তাহলে সংবিধানে তোমরা নিয়ে এসো। সেটা হলো না, প্রচুর মানুষ মারা গেল, মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হলো,
সেখান থেকেই কিন্তু বাংলাদেশের জন্মের একটা লগ্ন শুরু হলো। এইটা থেকে আস্তে আস্তে করে আন্দোলন চলতে থাকলো, জোরপূর্বক উর্দু ভাষা চাপিয়ে দেওয়া হলো। অথচ খুব মজার জায়গায় এই জায়গাটা, শুধু ধর্মের নামে দেশ ভাগ করা হলো, যেখানে পশ্চিম পাকিস্তানের থেকে পূর্ব পাকিস্তানের লোক সংখ্যা বেশি। যেটাকে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ বলছি, সেটায় লোক সংখ্যা বেশি, আসন সংখ্যা বেশি তাদের জাতীয় সংসদে। অথচ সমস্ত ক্ষমতাটাকে কুক্ষিগত করেছে পশ্চিম পাকিস্তান। লিয়াকত আলী খান সেখানকার প্রধানমন্ত্রী, মোহাম্মদ আলী জিন্না সেখানকার রাষ্ট্রপতি, এবং মন্ত্রিসভাতেও বেশিরভাগ সদস্য হচ্ছে পশ্চিম পাকিস্তানের। এখানটাকে যেন ছাগলের 3 নম্বর সন্তান করে পূর্ব পাকিস্তানকে রাখা হয়েছে। পূর্ব পাকিস্তানের জনগণ কেন সেটা মেনে নেবে? তাই তারা এইখান থেকে শুরু করলো আন্দোলন, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলো। ঠিক সেই মুহূর্তেই শেখ মুজিবুর রহমান নামক একজন বিখ্যাত নায়কের আবির্ভাব হলো, যিনি আওয়ামী লীগ গঠন করলেন। সেই আওয়ামী লীগ, এই শেখ মুজিবুর রহমান, এখনকার ছেলেরা হয়তো অতটা বুঝবে না। শেখ হাসিনাকে তোমরা জানো, যিনি এখন ভারতবর্ষে আশ্রিত। এই শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান, তিনি আওয়ামী লীগ গঠন করেছিলেন এবং তিনিই হচ্ছেন স্বাধীন বাংলাদেশের জনক, রূপকার, সব কিছু। বঙ্গবন্ধু নামে তিনি পরিচিত ছিলেন। এবারে ভারতবর্ষ দেখলো যে এটা তো একটা বিশাল যে মাঝখানটা আমরা রয়েছি আর দুদিকে পাকিস্তান, তাহলে এই পাকিস্তান যখন স্বাধীনতা চাইছে, তাহলে আমরা যদি একটু ওকে সাহায্য করে দিই তাহলে ও স্বাধীন হয়ে যাবে। তাহলে আমি অন্তত পাকিস্তানের সাঁড়াশি আক্রমণ থেকে বাঁচব। দুদিকে পাকিস্তান, এদিকে কি হবে? এবার অন্তত পাকিস্তান আলাদা হবে, বাংলাদেশ আলাদা রাষ্ট্রের জন্ম লাভ করবে। সেই সময়কালের আমাদের বিখ্যাত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এটা নিয়ে আন্তর্জাতিক স্তরে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, ভাষার আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে আন্দোলন বিভিন্ন দেশে তিনি গেলেন। ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশের জনগণকে তিনি এটা বোঝানোর চেষ্টা করলেন যে পূর্ব পাকিস্তানের যে আন্দোলনটা, সেই আন্দোলনটা সংগত। এবার তারপর যখন ওরা আন্দোলন করলে, এদের হাতে তো অস্ত্রও নেই। মানে বাংলাদেশ আবেগ রয়েছে, ক্ষমতা নেই, অস্ত্র নেই। 1970 সালে নির্বাচন হলো, পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে সবচেয়ে বেশি আসন কাদের? ইয়েদের, মানে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে ওদের কম আসন, অথচ ওরা কুক্ষিগত করে রেখেছে। নির্বাচনে দেখা গেল শেখ মুজিবুর রহমান জয় জয়কার, অর্থাৎ আওয়ামী লীগ 167টা আসন লাভ করেছিল 300টা আসনের মধ্যে, যেখানে দরকার 151টা, সেখানে 167টা আসন দখল করলো। অথচ মুজিবুর রহমানকে সেখানকার প্রশাসনে নিয়ে যাওয়া হলো না। জনগণ তো এমনি আন্দোলন করবে, আমরা ভোটে জিতলাম, আমরা প্রশাসন চালাবো না। দিল না যখন, তখন আস্তে আস্তে করে এরা বলল যে আমাদের হাতে, মানে একটা ইয়ে রয়েছে, আগরতলা কনস্পিরেসি কেস। আগরতলা কনস্পিরেসি কেস শেখ মুজিবুর রহমান এবং আর অন্যান্য নেতাদের উপরে দিয়ে দেওয়া হলো, দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হলো। সেই সময় তিনি ঘোষণা করেছিলেন যে আমাদের যার বাড়িতে যা আছে, যা অস্ত্র আছে, সেটা নিয়ে তোমরা বেরিয়ে পড়ো, আমাদের আর কোনো উপায় নেই, আমাদেরকে স্বাধীনতা ঘোষণা করা ছাড়া কোনো উপায় নেই। সেই অবস্থায় তারা তাদের যা অস্ত্র ছিল সেই নিয়ে বেরিয়ে এসে দেখা গেল যে তাতে পারবে না। ভারতবর্ষ তখন তাদেরকে অস্ত্র সরবরাহ করলো, সাহায্য করলো। ভারতবর্ষ যাই অস্ত্র সরবরাহ করলো, তাই কি হলো? ভারত শত্রুতে পরিণত হলো আবার। কার? পাকিস্তানের। পাকিস্তানের আর ইন্ডিয়ার যুদ্ধ শুরু হয়ে গেল। জগজিৎ সিং অরোরা, তোমরা নাম শুনে থাকবে হয়তো, তিনি এই আন্দোলনটায় আমাদের ভারতবর্ষের নেতৃত্ব দান করেছিলেন এবং শেষ পর্যন্ত পাকিস্তান পিছু হটতে বাধ্য হয়। স্বাধীন বাংলাদেশের জন্ম হয় 1971 সালের 16ই ডিসেম্বর। বেশ, এই জায়গাগুলো একটু ঠিক করে ইয়ে করবে। তাহলে স্যার যেভাবে বললেন, এইভাবে যদি কনসেপ্টটা আমরা একটু শুনে নিই, গল্পের মতো করে মনে রাখি, তাহলে পরীক্ষায় প্রশ্ন যাই আসুক আমরা লিখে ফেলতে পারবো। আর একদম, যেহেতু নতুনভাবে পরীক্ষা, হ্যাঁ, এবছর প্রথম সিলেবাস,
প্রথম তোমাদের এই ধরনের একটা পরীক্ষা হচ্ছে। তোমরা ক্লাস 11-এর যে এই পরীক্ষাটাই দিয়েছো, কিন্তু সেটা তো আমাদের স্কুলের মাস্টারমশাইরা কোশ্চেনটা করেছেন। সেটা তোমাদের কাছে একটা সাহসের জায়গা ছিল যে আমার স্যাররাই তো করছেন, স্যাররাই তো পড়িয়েছেন। কিন্তু এই জায়গাটা হচ্ছে কি, আমরা পড়িয়েছি ঠিকই তোমাদেরকে, তোমরাও পড়েছো, কিন্তু কোশ্চেনটা তো বাইরের কেউ করছেন, তোমার পরিচিত নয়। কে করছেন জানি না, জানার প্রয়োজনও নেই। ভয়ের কিছু নেই। আমি যেভাবে বললাম সেটা তোমরা একটু ফলো করো। সবটাকে কিন্তু মুখস্থের জায়গায় নিয়ে যেও না, ক্রোনোলজিক্যালি বিষয়টাকে সাজিয়ে একটু পড়ো। আর ওই যে বললাম, আমার ভারতীয় হওয়ার সুবাদে ভারতের ইতিহাস সম্পর্কে ভীতিটা প্রথমেই কেটে যাবে, যে কিছু তো লিখে আসতে পারবো। তোমরা যদি সালটা আর ঘটনাটাকে ঠিকঠাক সাজিয়ে নিতে পারো, তাহলে দেখবে তোমরা পুরোটাই লিখে আসতে পারছো, সুন্দর নাম্বার তোমরা ক্যারি করতে পারছো। ইতিহাস নিয়ে যে ভীতিটা তোমাদের রয়েছে, সেই ভীতিটা তোমাদের পুরোপুরি কেটে যাবে। আমি যেভাবে বললাম সেভাবে তোমরা করো, দেখো সুন্দর ভালো রেজাল্ট হবে। অনেক ধন্যবাদ স্যার, আজকে আপনি সময় দিয়েছেন। আজকের এই পর্ব এই পর্যন্তই। আপনারা জুড়ে থাকুন আমাদের সাথে, শুনতে থাকুন গীতাঞ্জলি রেডিও 90.4 FM, সিউড়ি শহরের প্রথম এবং একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন। নমস্কার। নমস্কার।